এই যে কি পড়াই এটা স্লাইডে। হ্যাঁ, স্লাইড অবশ্য কিছু নেই, এটা সব থেকে ভালো হয় হচ্ছে মামুনের যে খাতা আছে। মামুনের খাতার এত ডিটেল লাগবে না, মামুন তো আর কি সূত্র প্রুফ করে দেখাইছে যে কেমনে কি হয়, অত ডিটেল লাগবে না। ম্যানুয়াল বের করি নাকি? ম্যানুয়াল, ম্যানুয়ালের দন্ডা ম্যানুয়ালেও কিছু নাই, নোটেও সেরকম কিছু নাই বললেই চলে। আসলে ল্যাবের জন্য এত ডিটেল লাগেও না, যেটা ট্রু। তবে তাহলে এটার কোশ্চেন কি আইবো? কোশ্চেন কি রকম আইবো? দাঁড়া, আমি ম্যানুয়াল আমার কাছে সেভ আছে, আমি শেয়ার দিতেছি। আমি ক্লাস করে কিছু জিনিস লিখছিলাম, ওইগুলা নাইলে দেয়। দেখা যায়? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। দেখা যায়, দেখা যায়। আচ্ছা, তো ধর আমাদের ক্লাসে তো ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর দুটাই করাইছে। তো ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর ক্লাসে হচ্ছে একদম টোটালি প্রুফ আকারে দেখাইছে যে ভি আউটপুট কিভাবে -1/RC ইন্টিগ্রেটিং ভি ইনপুট এটা কিভাবে আসে, এটা ক্লাসে একদম প্রুফ দেখাইছে। তো ল্যাবে প্রুফ লাগে না আর কি, ল্যাবে তো তোরে প্রুফ করতে দিব না, এমনকি থিওরিতেও লাগবে না, ওটা জাস্ট বোঝানোর জন্যই দেখাইছে। চাইলে যার যার খাতায় নোট বের করে শেষে দেখে নিতে পারিস, মানে একটু বেসিকটা ক্লিয়ার থাকলেই আর কি। এটা হচ্ছে ধর ইন্টিগ্রেটরের জন্য, এটা হচ্ছে ডিফারেন্সিয়েটরের জন্য। কি আরে দাগানিও যায় না, পারমিশন দেওয়া নাই পিডিএফ এ। আচ্ছা যাই হোক, বুঝতেছিস তো, এটা হচ্ছে ইন্টিগ্রেটরের জন্য, পরেরটা হচ্ছে ডিফারেন্সিয়েটরের জন্য। তো আমাদের এখানে বোঝার বিষয় হলো যে আর আর সি মানে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটরের যে ভ্যালুটা আছে, এই দুটার গুণফল 1 বানাইতে হবে। এটা মানে বানায় নিতে হয়। সেই ক্ষেত্রে তুই ক্যাপাসিটরের ভ্যালুটা একটা ধরে নিবি, ল্যাবের কথা বলতেছি, ক্যাপাসিটরের ভ্যালুটা ধরে নিবি, কারণ ক্যাপাসিটর ল্যাবে হচ্ছে অনেক বেশি ভ্যারি করে না, খুব কম মানের ক্যাপাসিটর থাকে, যেরকম 0.01 বা 0.022 মাইক্রোফ্যারাড এই টাইপের ক্যাপাসিটর বেশি থাকে। তো তুই একটা ক্যাপাসিটর ভ্যালু ধরে নিবি, ধরে নিয়ে ওর সাথে কত গুণ করলে 1 হয় সেই মানের একটা রেজিস্ট্যান্স তুই অ্যাড করবি। মানে আলটিমেটলি তোর আর আর সি এর মান গুণ করে 1 বানাইতে হবে। এই হচ্ছে ইন্টিগ্রেটর আর ডিফারেন্সিয়েটর। আর নোট থেকে যদি দেখাই, এটুকু হলে খালি সূত্র গেল। 6 নাম্বার, এটা হচ্ছে ল্যাবের, মানে আমরা যদি থিওরিতে দেখি, থিওরিতে আমাদের ইন্টিগ্রেটিং সার্কিটে হচ্ছে এই আর এফ যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা ছিল না, আমাদের শুধু এই একটা রেজিস্ট্যান্স ইনপুটে ছিল আর ফিডব্যাক ক্যাপাসিটর ছিল 0.1 মাইক্রোফ্যারাডে। তো আমাদের হচ্ছে এই রেজিস্ট্যান্সটা ইয়াতে যোগ করা হয়, ল্যাবে যোগ করা হয়, যেটা মামুন একদিন ক্লাসে আমাদের বলছিল যে এইটা কেন ল্যাবে প্র্যাকটিক্যালি আমরা কেন একটা ক্যাপাসিটরের সাথে রেজিস্ট্যান্স যোগ করি সেটা পরে আসবে, মনে আছে মনে হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা কেউই সেরকম করছিলাম না, এমনকি এখনো খুব একটা ভালোভাবে দেখিনি। তবে এটা মেইনলি করা হয় হচ্ছে আমাদের গেইন কন্ট্রোল করার জন্য বা গেইনটা স্টেবল রাখার জন্য। আমরা যদি ডাইরেক্ট ধর মানে সি রাখি, মানে ডাইরেক্ট ক্যাপাসিটর রাখি, ক্যাপাসিটর সমান আমরা জানি হচ্ছে 1/J⍵C, মানে জে তারপরে ওমেগা সি। সি দিয়ে ক্যাপাসিটরের যে ভ্যালু এটা বোঝায়, ওমেগা দিয়ে বোঝায় হচ্ছে 2πf, মানে এর সাথে ফ্রিকোয়েন্সি রিলেটেড, আর জে তো হচ্ছে কমপ্লেক্সের জে আর কি। তো এখানে এখানে ধর 2πf মানে ওমেগা ফ্রিকোয়েন্সি যেটা। তো আমরা যদি যে এখানে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি যদি আমরা একদম লো ফ্রিকোয়েন্সি দেই, মানে ধর 500 হার্জের থেকে অনেক লো একটা ফ্রিকোয়েন্সি দিলাম, তো ফ্রিকোয়েন্সির মান যদি আমরা কমাই, তাহলে এই নিচে এফ এর মান যত কম হবে, ওভারঅল ক্যাপাসিটেন্সের মান, ক্যাপাসিটেন্স যেটা সি, ওটার মান কি তত বাড়বে, এসি এর মান তত বাড়বে। তো এর এর মান সূত্র কি? এই যে 1 বাই 1/J⍵C। আচ্ছা, এই সিটা হচ্ছে মানে ইম্পিডেন্স বোঝায়, ইম্পিডেন্সের যে ভ্যালুটা দেওয়া আছে কত মাইক্রোফ্যারাড সেইটা, আর এই সি বোঝায় হচ্ছে ক্যাপাসিটেন্স। যেরকম আমরা হচ্ছে ইন্ডাক্টরের এল, মানে ইন্ডাক্টর সমান আমরা জানি হচ্ছে 2πfL,
ওই এল বোঝায় হচ্ছে ইন্ডাক্টরের হচ্ছে ইম্পিডেন্স, আর আগের এলটা বোঝায় হচ্ছে রিঅ্যাক্টেন্স আর কি। ওই কতটুকু ইম্পিডেন্সের ওই ইয়ার মান কি কয়, ইন্ডাক্টরের ভ্যালু। ইন্ডাক্টরের ভ্যালু আর কি, ইন্ডাকটেন্স। তো এই ক্যাপাসিট্যান্স যেটা, তো এটার ভ্যালু যদি অনেক বেশি হয় তার মানে কি, এটা হচ্ছে ধর ওপেন সার্কিটের ন্যায় আচরণ করবে, তার মানে তো আমাদের কোনো ফিডব্যাক জিনিসটা থাকলো না। হ্যাঁ। আবার যদি আমরা অনেক হাই ফ্রিকোয়েন্সি দেই এই জায়গায়, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি যদি নিচের ভ্যালুটা অনেক হাই হয়, তাহলে আমাদের ওভারঅল সি এর ভ্যালু জিরোর কাছাকাছি আসবে, জিরো না আসুক কাছাকাছি আসবে। তো জিরোর কাছাকাছি মানে জিনিসটা আবার শর্ট সার্কিটের ন্যায় আচরণ করে, মানে বাফার সার্কিটের মতো আচরণ করে। তো এই জন্য আমাদের হচ্ছে মানে সি এর মোটামুটি একটা 500 হার্জ রাখা হয়, একটা মিডিয়াম ভ্যালু। আর এইটা যাতে না হয়, মানে তুই ফ্রিকোয়েন্সি এদিক ওদিক করলেও দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি অনেক বাড়াই দিলাম 1 কিলো বা 1 কিলো তো কিছু যায় আসে না, ধর 50 কিলো বা তার থেকে বেশি বাড়াই দিলাম, সেই ক্ষেত্রে যদি মানে সেই ক্ষেত্রে যাতে আমাদের এই মেন ইন্টিগ্রেটর সার্কিটের উপর কোনো প্রভাব না পড়ে, যাতে এইটা ওপেন সার্কিটও হয়ে না যায় বা শর্ট সার্কিটও হয়ে না যায়, সেই জন্য আমরা একটা প্যারালালি একটা resistance রেজিস্টর যোগ করি। এতে হুম। আমাদের গেইনও স্টেবল করা সোজা হয়, প্লাস কন্ট্রোল করাটাও সোজা হয়। এটা হালকা চ্যাট জিপিটি মারিলি সব বাংলায় আরো সুন্দর করে বুঝাই দিবি, এটা হচ্ছে একটা কথা। তো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল সার্কিট। এখন এখান থেকে আমরা হচ্ছে ইনপুট দেই হচ্ছে, আমরা এখানে হচ্ছে এটা কি বলে, রেক্টেঙ্গুলার ওয়েভ বা স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভ আমরা ইনপুট হিসাবে দেই ওই সিগন্যাল জেনারেটরে আমরা ইনপুট হিসাবে স্কোয়ার ওয়েভ বা রেক্টেঙ্গুলার ওয়েভ দেই, আর আউটপুট হিসাবে আমরা পাই হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ। এটা একদম মানে ইন্টিগ্রেটরের ক্ষেত্রে এটা একদম টাটকা মুখস্থ। আর এই ইকুয়েশন তো এই যে বললামই, ম্যানুয়ালেও লেখা আছে, এটার প্রুফ আসলে কোনোই দরকার নাই। এটা দেখতে পারিস জাস্ট নিজের বেসিকটা একটু ক্লিয়ার রাখার জন্য, মুখস্থ করারও দরকার নেই, মনে রাখারও দরকার নাই। বল। হ্যাঁ, তুই অন্য কিছু দিতে পারিস, বাট স্কোয়ার দিলে ট্রায়াঙ্গেল পাবি, এইটা হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পজ আসতো। হ্যাঁ হ্যাঁ, এটা এটা অ্যানালাইসিস করে দেখতে হবে। তো স্কোয়ার ওয়েভ যদি দিস, সেই ক্ষেত্রে তুই ট্রায়াঙ্গুলার ওয়েভই পাবি, এটা শিওর। আবার ট্রায়াঙ্গেলের ডিফারেন্সিয়েট করলে হচ্ছে তোর মানে কনস্ট্যান্ট আসবে, স্কোয়ার পাবি। ঠিকটা থাকবে না। হ্যাঁ, বুঝি, এটা বুঝি আমি। তো দেবজিৎ এটা একটা ভালো পয়েন্ট দিছে, যে তোরে ধর স্কোয়ার ওয়েভ দিল না, যদি স্কোয়ার ওয়েভ বলে দেয় যে স্কোয়ার ওয়েভ থেকে তুমি ট্রায়াঙ্গুলার শেপ আনো, তাহলে ইন্টিগ্রেটর সার্কিট দিবি, এটা একদম বুঝতেইছিস। এখন বাই এনি চান্স যদি তোরে বলে যে সাইন ওয়েভ দিয়ে তুমি কজ ওয়েভ এরকম কিছু একটা আনো, সেই ক্ষেত্রেও বুঝতেছিস যে যে আমাদের এই ইকুয়েশন দিয়েই আমরা মানে একটা ইন্টিগ্রেটর সার্কিট ইউজ করে আমরা সেই কাজটা করতে পারি। তো এটা গেল এটা সবাই ইন্টিগ্রেটর। বুঝছোস, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। যে সাইন পদে যায়। আচ্ছা, তোরা তোরা ভাইবা রিটেন ক্যান নেস ভাই। হ্যালো, হ্যালো, আমি তোরে বলি, ভাইবা যদি মৌখিক হয় তাইলে কোয়েশ্চেন হয় সব বেসিক বেসিক সংজ্ঞা টঙ্গা টাইপের কোয়েশ্চেন, যেটা মানে কি, ওটা মানে কি, ইন্টিগ্রেটর মানে কি, মাল্টিভাইব্রেটর মানে কি, এরম। আর যখন তুই রিটেন নেস, রিটেন নিলে তোর সব কনসেপচুয়াল কঠিন কঠিন ইয়ে আসে, যেমন তোর একটা সার্কিট আগে তোর অঙ্ক দিয়ে দিব রিটেন হইলে, মৌখিক হইলে এটা এটা দিব, পারবো না। একটা হইলেও দিব। মৌখিক হইলে এটা এটা পারবো না। যেমন হাসিব স্যার, আমি একটা উদাহরণ দেই, হাসিব স্যার ডিএলডি তে ভাইবাটা নিছে মৌখিক। হাসিব স্যার যদি রিটেন ভাইবা নিত, কোনো বাল 10-এর উপরে পাইতো না ভাইবাতে, একের একটাও পাইতো না। এই যে কঠিন কঠিন প্রশ্ন দিত, মানে যদি পেঁচাইতে চাইতো। কিন্তু মোটামুটি মৌখিক হইছে, মৌখিক খুব বেসিক বেসিক প্রশ্নই করছে, যে 7 সেগমেন্ট ডিসপ্লে এন্ড দেন এই টাইপ। তো মৌখিক ভাইবা নেওয়া তো সবসময় ভালো। মৌখিক ভাইবা সবসময় বেটার। তোরা রিটেন ক্যাননেস
ম্যাডামই রিটেন তো নেওয়ার আমিও পক্ষে, কইছিলাম রিটার্ন নেওয়ার দরকার ভাই নেই ভাই। ম্যাডাম টোপ দিছে, ম্যাডাম ওটাই হোক। কইছে যে রিটেন নিলে তোমরা তো খাতাটা তোমাদের হাতে থাকে, তোমাদের যখন মন চায় তোমরা যেটা অ্যান্সার করতে পারো। তো তুই তো যখন তোর মানে মুখে প্রশ্ন করে, তুই তো ধর একটা প্রশ্ন পারলি না, একটু পর তোর মনে পড়লো, তো তখন তো তুই আবার ওই আনসার দিতেই পারোস যে মানে আগের প্রশ্নটা তখন মনে পড়ে নাই, এই প্রশ্নটা এরকম এরকম ছিল। ম্যাডাম একটা টোপ দিছে, পোলাপাইন পরে কয় যে হ হ সব রিটেন রিটেন। মেইন কথা ভাই, তোর ভাইবা নিলে অত ডেপথে ম্যাডাম যাইতে যাই পারবে না, যাই না, যাওয়ার উপায় নাই হ্যাঁ। মুখে পাইবা নিলে। যাই হোক, কি আর কথা করার। হচ্ছে এটা রেকর্ড হইতেছে নাকি সেটা কর, রেকর্ড কর, রেকর্ড কর, রেকর্ড মনে হয় হইতেছে না। রেকর্ড কর। ভয়েস না এলে তো সমস্যা। তো এই গেল ইন্টিগ্রেটর। আচ্ছা আমি বুঝলাম না, সাইন থেকে কজে যদি নিতে চাই তাহলে আমি তো ডিফারেন্সিয়েট করব, ইন্ডিকেটর করব কে? হ্যাঁ, ডিফারেন্সিয়েট করবি। কইলো তো ইন্ডিকেটর, ইন্ডিকেটর কে? সাইনে ডিফারেন্সিয়েট করলে কজ হয় না? সাইনের ইন্টিগ্রেশন করলে আসবে কি? তোর আসবে মাইনাস কজ। কিন্তু ডিফারেন্সিয়েট করলে আসতেছে শুধু কজ না, তাহলে ডিফারেন্সিয়েটও তো করা যায় নাকি? মানে ধর মাইনাস আছে এই জন্য। না না, ওই বলতে চাইছে যে তুই যে এই যে ভি ইন্টারে যে ডিফারেন্সিয়েট করস, এই যে সূত্রের দিকে দেখ, ভি নট ইকুয়ালস -1/RC ইন্টিগ্রেশন অফ ভি ইন ডিটি। তো তোর এই যে ভি ইন সিগন্যালটা যদি স্কোয়ার ওয়েভ হয়, তো স্কোয়ার ওয়েভের মানে ইন্টিগ্রেটর ফর্মটা আসে হচ্ছে এরকম ট্রায়াঙ্গুলার ফর্মে। কেন? কারণ স্কোয়ার ওয়েভের দুইটা লেভেল থাকে, একটা হচ্ছে তোর লোয়ার লেভেল আর একটা হচ্ছে তোর আপার লেভেল। তো দুইটাই হচ্ছে তোর, এটারে কি কয়, এক্স অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখা। মানে এটার সূত্র হয় হচ্ছে y ইকুয়ালস 4 বা y ইকুয়ালস 5 এরকম। তো এইটারে তুই যখন ইন্টিগ্রেট করস, তো তোর ইন্টিগ্রেশনের পরে তোর ভ্যালুটা আসে হচ্ছে 4t বা 4x। তুই যেটার সাপেক্ষে ইন্টিগ্রেট করবি ওইটা আসবে। তো এই যে 4t যে আমার আসলো, 40টা কি, 40 আমার একটা এই সরলরেখা না, 40 বা 5t এরকম। তো এই যে এই সরলরেখাটা, এই সরলরেখাটার কারণে আমার স্কোয়ার ওয়েভ রে ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেটরে দিলে আমরা হচ্ছে আউটপুটে এই ট্রায়াঙ্গুলার ওয়েভ পাই। কারণ অয় বলতে চাইতেছে যে আমরা সব সময় এরকম ট্রায়াঙ্গুলার ওয়েভ পাবো না, ট্রায়াঙ্গুলার ওয়েভটা পাবো খালি স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে। তো আমরা কি ধরনের ওয়েভ পাবো সেটা ডিপেন্ড করবে আমাদের এই যে ভি ইনপুটটা তার উপর। ভি ইনপুট যদি সাইন সিগন্যাল থাকে, তাহলে সাইন সিগন্যালের ইন্টিগ্রেশন কি, মাইনাস কজ। তাইলে ভি ইনপুট যদি সাইনোসয়েডাল ওয়েভ হয়, তাইলে আমরা আউটপুটে পাবো হচ্ছে মাইনাস কজের ইয়াটা সিগন্যালটা। কারণ এখানে এখানে ধর সাইন দিচ্ছি আমরা, সাইন দিলে কেউ মাইনাস কস দিবে, আগে একটা মাইনাস আছে তার মানে মাইনাস তাইলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস কস পাবো, এই আর কি। পরে পরে নেক্সট কই আগা, শাফিন আগা। হ্যাঁ এই তো। ভাই রেকর্ড করিস দয়া করে, প্লিজ রেকর্ড করিস। এবার ডিফারেন্সিয়েট, আচ্ছা রেকর্ড দেবজিৎ করতেছে কিনা? ডিফারেন্সিয়েটরের সার্কিট তো আর কি বোঝাবো, সার্কিট তো ধর বুঝছিস। আগের বার ছিল হচ্ছে এই জায়গায় ছিল ক্যাপাসিটর, এই জায়গায় ছিল রেজিস্টর, এখন জাস্ট উল্টাটা হয়েছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো এটার হচ্ছে একটা আউটপুট ইকুয়েশন হচ্ছে এইটা, যেটার আর ইন্টু সি এর ভ্যালু এটারও আমাদের 1 করতে হয় ল্যাবে। আর এই জিনিসটা হচ্ছে ওই যে ইয়া বোঝাইছে, মানে আমরা ল্যাবের বায়াসিং যেটা আজকে সিন্ধিতে আমাদের ছবি দেখাইলে ওইটা, এই তারটা যায় হচ্ছে +7 এ, এটা 4 এ যায়, মধ্যের যে কোনো একটা গ্রাউন্ডে যায় আর একটা ফাঁকা থাকে, এই আর কি। বল আমি সার্কিট কানেকশনই ভুলে গেছি ভাই, কবে করছি, 7 দিন 10 দিন আগে। এটা পেন ঝামেলায় পড়বি। এটা মাস্ট শেষ কর আজকের মধ্যে সার্কিটটা। আচ্ছা আগে আগে তোরা কি ক্লাস করতেছিস কর, ওটা হবে না।
তো এটার এটার যদি তুই এরকম একই ভাবে বিভিন্ন সবকিছুই ডিপেন্ড করে হচ্ছে আমি ইনপুট কি দিচ্ছি তার উপরে, তো স্বাভাবিকভাবেই আমাদের সাইন ওয়েভটা একটু কমই দেয়। আমাদের দিতে বলে হচ্ছে এখানে যদি আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভ দেই আমরা পাই হচ্ছে স্কোয়ার ওয়েভ। তো এইটা মিলাই বেশিরভাগ সেকশনের প্রশ্নটা করে যে আমরা যদি এই জায়গায় হচ্ছে স্কোয়ার ওয়েভ দেই আর এই সার্কিটের সাথেই যদি আমরা একটা ডিফারেন্সিয়েটর সার্কিট লাগাই দেই, তাহলে এই সার্কিটের যে আউটপুট ওইটা তখন ডিফারেন্সিয়েটর সার্কিটের ইনপুট। তার মানে ইনপুটে দিচ্ছি ট্রায়াঙ্গুলার ওয়েভ, আমি ওই ডিফারেন্সিয়েটর সার্কিটের ফাইনাল আউটপুটটা পাবো হচ্ছে স্কোয়ার ওয়েভ। তার মানে আমরা এখানে স্কোয়ার ওয়েভ দিয়ে কিন্তু স্কোয়ার ওয়েভই পাচ্ছি আলটিমেটলি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন করলে আগেরটাই পাবো। হ্যাঁ, ওই জিনিসটাই। তারপরে ওই সার্কিটটা এখানে আঁকা নাই মনে হয়, ওই সার্কিটটাও আমরা ল্যাবে ডিজাইন করছিলাম, ম্যানুয়ালে আছে হয়তো। ম্যানুয়াল এই যে এইটাই, এই যে প্রথমটা হচ্ছে একটা ইন্টিগ্রেটর, তারপরেরটা হচ্ছে ডিফারেন্সিয়েটর। আমরা আলটিমেটলি এই যে স্কোয়ারের যে এখানে আঁকানো আছে স্কোয়ারের ইনপুট দিয়ে স্কোয়ারেরই পাচ্ছি। সেই ক্ষেত্রে এখানে একটা ফ্যাক্ট আছে, তো এই ডিরেক্ট এই সার্কিট সেটআপ দিলে আমাদের আউটপুটে ডাইরেক্ট স্কোয়ারের নাও আসতে পারে, ডিস্টর্টেড আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এই যে এই পোর্শনে মানে একটার আউটপুট আর একটা ইনপুটের মাঝের পোর্শনে একটা পটেনশিওমিটার লাগাতে হয়। পটেনশিওমিটারটা লাগানোর কারণ হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ম্যাচিং করতে হয়, কারণ এটার যে আউটপুট রেজিস্ট্যান্স আর এইটার ইনপুট রেজিস্ট্যান্স এক হয় না। আমরা জানি যে আমাদের হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা জানি একটা অফ-এর আউটপুট রেজিস্ট্যান্স খুব ছোট হয় কিন্তু ইনপুট রেজিস্ট্যান্স অনেক বেশি হয়। তো সেই ক্ষেত্রে এখানে রেজিস্ট্যান্স ম্যাচিং করার জন্য আমরা পটেনশিওমিটার কমা বাড়ার মাধ্যমে আমরা এই আউটপুটটা ডিরেক্ট স্কয়ার ওয়েভটা আনতে পারি। আচ্ছা, এবার হচ্ছে ফ্রি রানিং মাল্টি ভাইব্রেটর। এখন মাল্টি ভাইব্রেটরের ধর আমি যে পটেনশিওমিটারটা লাগাবো আমার ম্যাচ করছে কোন পজিশনে, এটা আমরা বুঝবো হচ্ছে কি ওই অসিলোস্কোপ দেখে। হ্যাঁ হ্যাঁ, অসিলোস্কোপের আউটপুট দেখে স্কয়ার ওয়েভ যতক্ষণ না মানে তুই ঘোরানোর সাথে সাথে তুই দেখবি যে তোর কোন কি কি পরিমাণ ঘোরাইলে তোর স্কয়ার ওয়েভটা পারফেক্টলি আসতেছে। যেই পরিমাণে পারফেক্টলি আসবে ওটাই হচ্ছে তোর ইম্পিডেন্স ম্যাচিং আর কি। আচ্ছা ঠিক আছে। আর যদি তোর পটেনশিওমিটার লাগানোর আগেই দেখিস একটা ভালো মানের স্কয়ার শেপ আসতেছে, তার মানে তো বুঝলি যে তোর ইম্পিডেন্স মোটামুটি মিলে গেছে। মিলে গেছে। ওকে, আচ্ছা, তারপরে আসে হচ্ছে ফ্রি রানিং মাল্টি ভাইব্রেটর। তো মাল্টি ভাইব্রেটরের হচ্ছে এইটা সার্কিট। এখানে মেইন একটা ফ্যাক্ট হচ্ছে যে আমরা কোনো সিগন্যাল জেনারেটর থেকে এখানে কোনো রকম কানেকশন দেই না, মানে ইনপুট ছাড়া আমরা আউটপুট পাচ্ছি। এখন ইনপুট ছাড়া বলতে আমরা দুইটা কানেকশন দেই, একটা হচ্ছে বায়াসিং এর, পজিটিভ আর নেগেটিভ। এই হচ্ছে আমাদের বায়াসিং এর যে ভোল্টেজ কানেক্ট আমরা এটা করি। তাছাড়া আমরা যে 2 বা 3 নাম্বার পিনে যে এরকম ভোল্টেজ মানে কানেকশন দেই সিগন্যাল জেনারেটর থেকে বা আউটসাইড থেকে, আমরা এখানে কোনো রকম সেগুলো করি নাই। শুধুমাত্র বায়াসিং এর মাধ্যমে আমরা আউটপুট পাবো। তো আমরা কেমন আউটপুট পাবো সেটা হচ্ছে একটা ফ্যাক্ট। আর কিভাবে পাবো, তো আমাদের এই জায়গায় হচ্ছে এইটা কাজ করে ফ্রি রানিং কাজ করে হচ্ছে এক ধরনের কম্পারেটরের মতো। আর কম্পারেটরের ভোল্টেজ লেভেল হচ্ছে দুইটা। তো একটা হচ্ছে ভি আউট যখন হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন, মানে ভি আউট যখন প্লাস ভি স্যাচুরেশন, এই জায়গার ভ্যালু মানে এটা 0 ভোল্ট, এটা 0 ভোল্ট। তো এই জায়গায়ও প্রায় 0 ভোল্টের কাছাকাছি থাকে, এই জায়গাও 0 ভোল্ট, কারণ আমরা জানি যে কারেন্ট এদিক দিয়ে কোনো রকম কারেন্ট যায় বা আসে না। তো এই জায়গায় হচ্ছে আমাদের 0 ভোল্টের কাছাকাছি ভ্যালুটা থাকে। অ্যাকুরেট 0 ভোল্ট থাকে না, কিছু তো ড্রপ থাকেই, বাট 0 ভোল্টের কাছাকাছি থাকে। তো আমরা কি জানি যে কারেন্ট কোন দিক থেকে মানে ইলেকট্রিসিটি পাস গুলো কোন দিক থেকে হয়, এদিক থেকে এদিকে হবে। তো ইলেকট্রিসিটি এদিক থেকে এদিকে পাস হলে আমাদের এই ক্যাপাসিটরটা চার্জ হয়, চার্জ ডিসচার্জের ব্যাপার আছে এই জায়গায়। ক্যাপাসিটর যখন চার্জ হয় তখন হচ্ছে এই যে এরকম এই যে এখানে ওই দুইটা জিনিসই বোঝাইছে যে বললাম যে কম্পারেটরের মতো কাজ করে। তো কম্পারেটরের ভোল্টেজ লেভেল থাকে, এখানেও দুইটা ভোল্টেজ লেভেল থাকে। দুইটা ভোল্টেজ লেভেলের দুইটা নাম দিছে, একটা হচ্ছে আপার থ্রেশহোল্ড ভোল্টেজ
ভিইউটি, আর একটা হচ্ছে লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ। মানে সোজা কথা, দুইটা ভোল্টেজ লেভেল থাকবে, এটা কম্পারেটরের মতো কাজ করবে, এটা দুইটা ভোল্টেজ লেভেল থাকবে। একটা হচ্ছে যখন প্লাস ভিসিসি, প্লাস ভিসিসি যখন, তখন সে আপার থ্রেশহোল্ড ভোল্টেজ হবে, আবার যখন মাইনাস ভি স্যাচুরেশন হিসেবে কাজ করবে তখন সে লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ হবে। মানে এটা হচ্ছে তাদের ইকুয়েশন। তো এখন আমরা আউটপুটটা কিভাবে পাবো? আমরা আউটপুট কিন্তু এই দুটাই পাবো, স্কোয়ার ওয়েভও পাবো, আমরা কোনো রকম ইনপুট দিইনি, এটা হচ্ছে প্রধান কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা স্কোয়ার ওয়েভ তো পাবোই, সাথে ক্যাপাসিটরের জন্য এই যে এইটা হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং প্রসেস, এটা হচ্ছে চার্জিং, এইটা হচ্ছে ডিসচার্জিং। আর স্যার ওই যে আজকে যেটা দেখাইলো যে এই যে T1 এটারে কি যেন করলো, ওই যে কি কল ডিউটি জানি, সাইকেল। ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল। ডিউটি সাইকেলের এই পর্যায়টাকে বলে হচ্ছে টি অন, আর এই পর্যায়টাকে বলে হচ্ছে টি অফ। তো এই জায়গায় আমরা ল্যাবে যেটা করছিলাম প্লাস এই এই গ্রাফে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 50-50, মানে অর্ধেক সময় সমান ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে, অর্ধেক সময় সে ডিসচার্জ হচ্ছে। তাই এখানে এই যে টোটালটুকু হচ্ছে টি, টোটালটুকু একটা সাইকেল, তার মধ্যে T1 হচ্ছে এক অংশ, T2 হচ্ছে আর এক অংশ, সেম পরিমাণ। এখন আমাদের ল্যাবে বাকি অংশটা শিখায়নি যদিও, দেওয়ারও কথা না। তো স্যার ওই যে যেটা বললো যে আমাদের যদি 50-50 না হয়, যদি হয় যে চার্জিং টাইম হচ্ছে 60 আর ডিসচার্জিং টাইম যদি 40, সেই ক্ষেত্রে আমাদের এটা অবশ্যই আপ ডাউন করবে, মানে এটা এদিকে সরে যাবে আর কি। তো আলাদা ওটা করতে হবে। হ্যাঁ আলাদা হবে। তো এটা ল্যাবে দেখায় নাই, সর্বোচ্চ ভাইবার ইয়াতে থাকতে পারে, হয়তো বা এত পেঁচাইবো না, এতটা ফেলিতে পারবো না। আর এই যে আচ্ছা, আর হ্যাঁ এটা এখানে মনে হয় মেনটেন করা লাগবে মনে হয়, সার্কিটটা করে ফিজিক্যাল টু ওয়ান দ্বারা ইয়াদের দেখছে না, এনে তো কিছু নোটে লেখা নাই। আচ্ছা শুন শাফিন, এনে যে তোর সার্কিট ডায়াগ্রামটা আঁকা আছে মাল্টি ভাইব্রেটরে, এখানে মানে তোর লুপটা কেমনে চলে এটা একটু আমাদের দেখা দিস তো, মানে ফুল লুপটা কেমনে কমপ্লিট করে। লুপ বলতে কেমন লুপ? মানে কারেন্ট লুপ, মানে কারেন্ট ঘুরে আবার ওই সেম পজিশনে ব্যাক করে, এই একটা লুপ আমারে খালি দেখায় দিস। ও নাকি কোনো লুপ যে আউটপুট থেকে যে যায় ওটা কি নন ইনভার্টিং ওটা? নন ইনভার্টিং না, মানে ও কইতেছে যে কারেন্ট কোন দিক থেকে কোন দিক যাইতেছে, কেমনে কি এগুলা হ্যাঁ বলতেছে। হ্যাঁ এটা তো মানে ধর এখানে তো কোনো ইয়া নাই, এই সোর্স নাই। সোর্স নাই, তো ভি আউটপুট আছে। তো আমি হ্যাঁ ধরলাম ভি আউটপুটের সাথে দেখে এখান থেকে 2 নাম্বার পিন কানেক্টেড, এদিক হ্যাঁ থেকে আবার 3 নাম্বার পিন কানেক্টেড। হ্যাঁ তো এদিক থেকে তো নরমালি এটা তো ক্লোজ লুপ, হ্যাঁ তো এখান থেকে তো ইন্টারনালি আমরা ধরতেই পারি অফেন Short. হিসাবে, মানে যে শর্ট। তো কারেন্ট তো চলাচল করে না, তো এখন একটা ভোল্টেজ তো থাকেই, কিন্তু ধর এই দিক থেকে এই দিক বরাবর চলে যাইতে পারে, ধর এই পিনে না গেল, ভিতর দিকে না গেল, এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ভোল্টেজের মাধ্যমে ক্যাপাসিটর তো চার্জ হইতে পারে। হ্যাঁ তো যখন এটা প্লাস ভিসিসি, ভি আউটপুট যখন প্লাস ভিসিসি, হ্যাঁ প্লাস ভিসিসির পর গিয়েই তো স্যাচুরেশন হয়ে যায়। এই যে আমরা এখানে দেখলাম যে ধর এই এই পর্যায়ে যাওয়ার আগেই স্যাচুরেটেড হয়ে যায়, মানে হ্যাঁ যখন হচ্ছে সে আপার থ্রেশহোল্ড ভোল্টেজ পর্যায়ে যায় তখনই সে মানে ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে যায়। ওই ভোল্টেজে যাওয়ার পরই সে আবার আস্তে আস্তে ডিসচার্জ হতে শুরু করে এবং সেটা সর্বোচ্চ লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ পর্যন্ত। তো যখন এটা প্লাস ভিসিসি, তখন কারেন্টটা এই দিক থেকে এই বরাবর আসে, মানে ক্যাপাসিটরের দিকে আসে, ক্যাপাসিটর বুঝছি। চার্জ হয়। প্লাস দিয়ে আবার ঢুকে। যখন পরের সাইকেলে আসে, যখন আবার পরের সাইকেলে আসে এটা হচ্ছে নেগেটিভ, মানে মাইনাস ভি স্যাচুরেশন হয়, তখন এটার মান তো ছোট, হ্যাঁ এটার মান ছোট, কিন্তু এই জায়গার ভ্যালু কি মাইনাস হতে পারে কখন? এই জায়গার ভ্যালু তো মাইনাস নেই, এই জায়গার ভ্যালু তো জিরো। হুম তার মানে এইটাই তো বড়, মানে ভোল্টেজের দিক থেকে যদি চিন্তা করি এটা হ্যাঁ বড় আর এইটা তখন ছোট। বুঝছি বুঝছি, তার মানে এই বড় পিছন দিয়ে দিক থেকে ঢুকতেছে। এই এই সাইডে যাবে তখন মাইনাস ভি স্যাচুরেশনের টাইম। হুম তখন আবার মানে এই ক্যাপাসিটরটা তখন ওই ইনপুটের মতো কাজ করে, মানে ক্যাপাসিটর তো এনার্জি চার্জ করে রাখে, ওই আবার তখন এনার্জিটা দিতে থাকে, মানে এতক্ষণ যে চার্জ হয়েছে হুম ভি আউটপুট থেকে ওটা নিয়ে যে চার্জ হলো এতক্ষণ, এইবার হচ্ছে ভি আউটপুট তো কম হয়ে গেছে, এবার ভি মানে ক্যাপাসিটরটা চার্জ, ক্যাপাসিটর এখন শক্তি সরবরাহ করে, ক্যাপাসিটর থেকে কারেন্ট তখন এই সাইডের দিকে আসে। তো ক্যাপাসিটর যত কারেন্ট ওদিকে পাস করে তত ডিসচার্জ হয়। আর এটা ততক্ষণ পর্যন্ত হয় যে ওই যে ইয়া পর্যন্ত, চার্জিং টাইম পর্যন্ত, হ্যাঁ। তো এখন এই যে এইটা হচ্ছে থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড আর কি, হ্যাঁ। আচ্ছা এখন ওই ভ্যালুগুলো দেখাইস, আর 1 আর 2 এগুলা কেমনে ডিনোট করে? আমার একটু ঝামেলা আছে, এটি ম্যানুয়ালে কি লেখা আছে, তারা দেখি ফিজিক্যাল টু 2 আর এফসি আর ইজিক্যাল টু
এখানে তো লেখা আছে হচ্ছে কত ভ্যালু লেখা ছিল, এটা তো আমারও মনে নেই। না না, তোর তো এগুলো ক্যালকুলেশন করা লাগবে না, মানে এটা তো এগুলো ক্যালকুলেশন করা লাগে না তো। বললাম সেটআপ দেওয়ার সময় তো তোর এগুলা কিছুই ক্যালকুলেশন করা লাগবে না, তুই জাস্ট এরকম একটা সার্কিট আগাবি। বুঝছি বুঝছি, তোর কথা বুঝছি, দাঁড়া। তো এটা ছিল যেরকম 50-50, মানে অর্ধেক টাইম আমরা চার্জ দেখছি, অর্ধেক টাইম ডিসচার্জ দেখছি। এই রকম ইয়ার জন্য সার্কিট এইটাই হবে, মানে রিয়াদের এখানে যেটা আঁকা আছে মুখস্থ সার্কিট। মুখস্থ সার্কিট বলতে যেটা বললাম, যে যখন প্লাস ভি স্যাচুরেশন তখন সে ডিরেক্ট এদিক থেকে এদিক কারেন্ট ফ্লো করতেছে, যখন মাইনাস ভি স্যাচুরেশন তখন এদিক থেকে এদিকে যাচ্ছে। মানে ভ্যালু এটা মুখস্থ হচ্ছে তোর ডিউটি সাইকেল 50% হলে। হ্যাঁ, ভ্যালু মুখস্থ রাখতেই পারিস, বাকি ভ্যালুগুলো মুখস্থ, কোনো কিছু ম্যাটার করে না। ঠিক আছে। কিন্তু যখন সেটা হচ্ছে আলাদা হয় 60-40 বা 50, মানে 55-45, যে কোনো কিছু চার্জিং ডিসচার্জিং ভ্যালু যদি আলাদা হয়, সেই ক্ষেত্রে তখন আমাদের করা লাগে কি, এর সাথে একটা ওই যে ইয়া অ্যাড করা লাগে, এই রেজিস্ট্যান্সের সাথে একটা ডায়োড টাইপ ডায়োড অ্যাড করা লাগে। ওই ডায়োডের মাধ্যমে তখন আমাদের আর কি, এই ডায়োডের এখানে আইডিয়াল ডায়োড হিসাবে আমরা ধরে নেই, এটা ল্যাবে দেওয়ার কথা না, আইডিয়াল ডায়োড হিসাবে আমরা ধরে নেই, যদিও কিছু ড্রপ হয় প্র্যাকটিক্যালি। তখন যখন হচ্ছে ধর এদিক থেকে কারেন্ট ফ্লো যখন হয় তখন ডিরেক্ট যে এদিক দিয়ে যায়, কিন্তু যখন ভি স্যাচুরেশন থাকে তখন তো এটা রিভার্স বায়াসে পড়ে, তখন তো এটা মানে ইয়া থাকে, মানে সোজা কথা ভি আউট যখন ভি স্যাচুরেশন তখন এইটা পরে হচ্ছে রিভার্স বায়াস, এটা ওপেনের মতো আচরণ করে, কারেন্টটা ডাইরেক্ট এদিক থেকে এই বরাবর যায়। আবার যখন হচ্ছে এটা চার্জ হয়ে যায়, এটা চার্জ হওয়ার পরে তখন কারেন্টটা হচ্ছে এদিক থেকে এইদিকে যায়, কারণ আমরা জানি কারেন্ট যেদিক থেকে বাধা কম পায় সেদিক থেকে যায়। তো এই রেজিস্ট্যান্সের ভ্যালু 100 কে, আর একটা ডায়োডের ড্রপ হয় হচ্ছে 0.7 থ্রেশহোল্ড ভোল্ট সর্বোচ্চ। তো এদিক দিয়ে কোনো কারেন্টই পাস হয় না, কারেন্ট ডিরেক্ট এদিক দিয়ে পাস হয়। এরম না তোর দুইটা পাথে দুইটা ডায়োড লাগানো থাকে, একটা পাথ হচ্ছে রিভার্স বায়াসে থাকে, আরেকটা পাথ হ্যাঁ, থাকে একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে। ফরওয়ার্ড বায়াস। দুইটাই ডায়োড হ্যাঁ লাগানো হ্যাঁ থাকে। আচ্ছা, এটা এ- এটা এটা জীবনেও দিবে না, এটা সর্বোচ্চ দিব মাল্টি এটা ভাইব্রেটর দিতে আজকে পারে। দেখছি স্যার দেয়। হ্যাঁ, 1400। এটা মনে নাই ঠিক কোনটার জন্য। ওইটি মনে হয় যে 7 অথবা 8 এগুলার জন্য। এটা মনে হয় অসিলেটর 8 7 এর ব্যাপারে কিছু বলে নাই, 8 এর ব্যাপারে বলছে আর কি, 6 আর 8 এর ব্যাপারে বলছে, 7 এর 6 ব্যাপারে আর কিছু 8। বলে নাই আজকে। এখানে কি ফ্রিকোয়েন্সির মামলা আছে? এখানে তো ফ্রিকোয়েন্সির মামলা হ্যাঁ হালকা পাতলা আছে অবশ্য। আছে আছে, কাহিনী আছে। হ্যাঁ, এখানে যদি ধর একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি করা যায়, তো এই ফ্রিকোয়েন্সির জন্য কিছু একটা বার করো, তাহলে তুই সি এর তোর মানে তোর ল্যাবে আছে এরকম একটা ভ্যালু ধরবি, এফ এর মান তোর দেয়া থাকলে ওই অনুসারে তুই আর এর ভ্যালু চেঞ্জ করে হয়তো বা কিছু একটা করতে পারিস, এই তো আর কি। ঠিক আছে, মোটামুটি বুঝা গেল। সূত্র বলতে কোনটায় যে এগুলা? না না, এটা সার্কিটের জন্য, এগুলো সার্কিট ওয়াইজ। হ্যাঁ হ্যাঁ, তোরে বলবো যে ডিজাইন করো, যে কোনো একটা ভ্যালু দিয়ে দিব, তোর হয়তো আর একটা বা দুইটা ভ্যালু বের করে তোর ওই ওই অনুযায়ী ডিজাইন করা লাগবে। এবারে যে বলে দিল যে 500 হার্টজ ফ্রিকোয়েন্সির জন্য এরকম একটা মাল্টিমিটার সার্কিট হ্যাঁ ডিজাইন হ্যাঁ, করো। এরকম এরকম বলে দিব তোর। না, ফিডব্যাক কইব না তোকে, সর্বোচ্চ কিছুই কইব না, তো খালি ফ্রিকোয়েন্সি কয়ে দিব, তোর ক্যাপাসিটরের মান লেভেলটা ধরে নিতে হবে, ওই অনুসারে তোর আর এর মানে আর এর মানটা তৈরি করে। কারণ ক্যাপাসিটরের তো ল্যাবে অ্যাভেলেবল ভ্যালু থাকে না, মানে অ্যাভেলেবল ভ্যালুর ক্যাপাসিটর থাকে না, তুই নির্দিষ্ট মানের একটা ক্যাপাসিটরের ভ্যালু যেটা ল্যাবে এক্সিস্ট করে ওটা ধরে নে। হ্যাঁ হ্যাঁ, ওই ওই অনুযায়ী দিব। আরে না, কোশ্চেন সোজা করে। আর তো কথাবার্তা কয় মাটির মানুষের মতো, ওই মাদার চোদ্দ প্রশ্ন কঠিন করে ভাই। মার্ক বলে ভালো দেয়, মার্ক নাকি ভালো দেয়। মার্ক দিলেই হচ্ছে, আমি তো আউটপুটের আশা কালকে করি না, আমি খালি সার্কিটটা সেটআপ দিয়ে সার্কিট বইতে পারলে হয়, আমি সার্কিট সেট আউটপুটের আশাই করি না।
আমি আউটপুট দেওয়ারও চেষ্টা করবো না, আমি সব সেট আপ দিয়ে বয়ে থাকবো। স্যারে কোনো স্যার আপনি আউটপুট বের করেন। ঠিকই আছে, এটা হচ্ছে একদম লেজিট কথা, কারণ তুই যতই লাতা পাতা করিস ভাই, তোর কপাল আউটপুট খুব আইবো ভালো না, হলে বাড়াবি, আর নাহলে আউটপুট মিলাইতে পারবো না। এটাই। আচ্ছা, পারি না। 7 আমি মোটামুটি পারি। এই পিডিএফটা আমারে পাঠা, আমি দেখি চেষ্টা করি পড়ানোর। ওকে, এই পিডিএফটা হোয়াটসঅ্যাপে দে আমারে। কি হলো, শালায় লিভ নিল গে, বুঝলাম না। আমার রেকর্ড করতেছো তো শাবাশ। কি হইছে, তুই লিভ নিলি কে? এটা কি দেবজিৎ তোর ভাইয়ের আইডি থেকে ঢুকছস? আমি কই কি রে, দেবজিৎ চেহারা চেঞ্জ হয়ে গেল কে? দাঁড়া, লেট মি সি। পড়াশোনা শেষ হয়ে গেছে নিজের, এখন লিভ নিয়ে নিছে সালা। আরে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার বন্ধ করার জন্য আইছি, বলে শালা ক্লিক লাগছে একদম ইয়ার পারে, লিপ কলের লাল ইয়ার পারে। সব সালা স্নেক শালা। ললো তাড়াতাড়ি পড়া, তাড়াতাড়ি পড়া। আমার দাঁড়া পড়া লাগবে। খুলি, পিডিএফটা খুলি। হ্যাঁ তাড়াতাড়ি পড়, আমি 7 কিচ্ছু পারি না, 7 পড়া লাগে। আমি 8 কিছু পারি না বন্ধু। ভাই আচ্ছা বন্ধু, 8 নাম্বার কি পড়া লাগবে? 8 নাম্বার আমি কিছু বুঝি না। 8টা আমার কেউই বুঝে না। অসিলেটর, অসিলেটর। হ্যাঁ হ্যাঁ, কাল কাল স্যার, ওয়াইন ব্রিজ কাল স্যার অসিলেটর। মজা করে ওইটাই দিয়ে দিব দেখিস। না, দিতে পারে, কোয়া যায় না ভাই, দিতে পারে। করে দিয়ে রাখা ভালো। বলো তো, বলো তো কি অবস্থা বলো তো। বলো তো না, করো তো করো তো, ওসিলেটর দিয়েছে, করো। বুঝছো বুঝেছো বুঝেছো বুঝছো বুঝেছো বুঝছো হ্যাঁ, বুঝছো। কইবো মরে যাও, কইবো মরে যাও, মরে যাও। 8 পাপন পারে, পাপন কই গেল গা? ওরে ওরে কল দিয়ে আনা, ওরে 8 আমিও মোটামুটি পড়ছি, বেসিক এত বুঝাতে পারবো না, তো পড়ছি। ওরে কল যে নে, তুই নে, 8। শুরু করো। আট আর দিচ্ছি তো। দেখতেছি বিষয়টা, শুরু করো। আচ্ছা 8-এ মানে জিনিসটা চাইছে এটা কি মানে বুঝলাম না। 8 কইতাছি, তোমরা একদম ডিপ বেসিকে না গেলে আমি মোটামুটি ভাবে উপরের বেসিক ক্লিয়ার করে আরে দিই। মামা অত বেসিক লাগবে না, ছেড়ে দেখ, মোটামুটি এটা একটা দেওয়া যায়। বেসিক হলে। দে দে, বল বল। হ্যাঁ দেখা যাবে। আচ্ছা, আমগো 7 নম্বরের কাজ হলো যে মূলত একটা ফিল্টার ডিজাইন করা। তো ফিল্টারটা হইব হচ্ছে লো পাস ফিল্টার। আচ্ছা, বাটারওয়ার্থ ফিল্টার বলতে বলতে কি বোঝায় এটা আমি ঠিক জানি না। মানে মূলত ফিল্টারটা হবে হচ্ছে লো পাস ফিল্টার। তো যার ওই ইয়া হবে -40 ডিবি পার ডেকেড। মানে তোর 10 গুণ ফ্রিকোয়েন্সি ডিফারেন্সে তোর এই গেইনের ডিফারেন্সটা হবে হচ্ছে -40 ডিবি। তো আমরা এই ক্ষেত্রে জাস্ট দুইটা ইনপুট নিয়ে কাজ করব। একটা ইনপুট হবে হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা হবে এফসি, আর আরেকটা হবে হচ্ছে 10 ইনটু এফসি, এরকম। তো এই কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমার গেইন সবসময় আসে -3 ডিবি, ওকে। আর কাট অফ ফ্রিকোয়েন্সির 10 গুণে গেইন আমার আসবে হচ্ছে ওই 43 বা 42 বা 40, এরকম। মানে তোর ডিফারেন্সটা থাকতে হবে 40-এর আশেপাশে, এরকম। তাইলে আমরা বুঝবো যে আমাদের ইয়া ঠিক আছে, আমাদের ডিজাইন ঠিক আছে। আচ্ছা, তাইলে আমাদের ফার্স্টে কাজ কি কি? আমাদের স্টেপ হইছে, ফার্স্টে আমরা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, মানে যদি বলে দেওয়া না থাকে, নরমালি কোশ্চেনে কাট অফ ফ্রিকোয়েন্সি বলে দেওয়া থাকে। আরে কই গেলাম? তো যদি কাট অফ ফ্রিকোয়েন্সি বলে দেওয়া না থাকে, তাইলে হচ্ছে আমরা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি ধরে নিব। তো কাট অফ ফ্রিকোয়েন্সি ধরে নেওয়ার পরে আমাদের এই ইয়েতে আমাদের এই, আচ্ছা, আমরা এই যে এই সার্কিটটা যেটা পড়ছি, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার সার্কিট। সেকেন্ড অর্ডার সার্কিট মানে হইলো, কই সার্কিট টাকা নাই এনে। ম্যানুয়াল ওপেন করো। এটা কত? এটা আবার কি? এটা 2204 2204 ও শিট।
আচ্ছা এই যে আমাদের সেকেন্ড অর্ডার সার্কিট মানে হলো ক্যাপাসিটর থাকবে দুইটা, এই যে এই একটা ক্যাপাসিটর এই একটা ক্যাপাসিটর, এই নিচেরটা বাদ 30 পিকোফ্যারাড এটা হচ্ছে বাদ। তো আমাদের ল্যাবে আমরা ফিল্টারটা ডিজাইন করি হচ্ছে সেকেন্ড অর্ডারের জন্য, সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার আমরা ডিজাইন করি। তো এইখানে ক্যাপাসিটর থাকবে দুইটা, এই যে C1 আর C2, আর R1 আর রেজিস্টরও দুইটা R1 আর R2। তো আমরা হচ্ছে সিম্পলিফিকেশনের জন্য আমরা ধরে নেই যে এই যে R1 আর R2 হচ্ছে ইকুয়াল, R1 আর R2 ইকুয়াল, আর হইলো তোর C2 আর C1 হচ্ছে 2 গুণ, C2 ইকুয়ালস 2 অফ C1। আর আমাদের সেকেন্ড অর্ডার সার্কিটের এফসি তোর হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করার সূত্র হইলো ওই যে আজকে ফেরদৌস স্যার যেটা বলছিল 1/2 পাই রুট ওভার R1 R2 C1 C2 1/2 পাই এটা এরকম। হ্যাঁ এটা এই second জায়গায় order। R1 R2 সেম ধরলে পারে, আর C1 C2 এরকম ইয়া এই যে ধরলে এটা হচ্ছে R1 R2, যাই হোক লিখতে পারতেছি না, রুটের ভিতরে R1 R2 C1 C2। C1 C2 ওই জায়গায় R1 R2 সেম বসাবো, আর C1 এর মানে C2 C1 এর ডাবল হবে। হ্যাঁ এটা C2 বসাবো, C1 এর ডাবল দুটোটা হইব। পাবে। যেমন তোর R1 আর R2 সেম বসাইলে একটা R পরে থাকে, একটা আর এই যে এই আরটা ও এই পাশে নিছে, ক্রস মাল্টিপ্লিকেশন করছে আর কি, আর এই পাশে নিয়ে ফ্রিকোয়েন্সি এনে নিছে। আর তুই যদি C2 রে 2C1 বসাস তাইলে হচ্ছে √2, এই যে √2 আসে, আর C1 এই যে খালি হয়ে যায়, C1 স্কয়ার হয়, C1 খালি হয়ে যায়, বুঝছস? আর ওই যে বুঝছি 1/2 পাই RC ওটা হচ্ছে তোর ফার্স্ট অর্ডারের, মানে ফার্স্ট অর্ডারে তোর একটা রেজিস্টর আর একটা ক্যাপাসিটর, তাহলে ডিরেক্ট 1/RC। তো এটাই কাজ হচ্ছে, এতটুকুই আমার, আর কোনো কাজ নাই। আর আমরা আচ্ছা ইনপুটটা থার্ড অর্ডার যদি হয় তাহলে তিনটা ক্যাপাসিটর হবে না তাহলে থার্ড অর্ডার দিব না তো, Nth order থার্ড Nth অর্ডারে হলে তিনটা ক্যাপাসিটর, কিন্তু থার্ড অর্ডার দিবে না, টিএন তো দর কেডা করে আল্লাহ জানে। আচ্ছা এটা হচ্ছে তোর সার্কিট, মানে সার্কিটের ডিজাইন এটাই মূলত, আর কিছু না। আর জাস্ট তোর এনে ইনপুটটা দেওয়া লাগবে, ফার্স্টে কাট অফ ফ্রিকোয়েন্সি, তারপর আউটপুটটা তোর দেখতে হবে, আর তারপর কাট অফ ফ্রিকোয়েন্সির 10 গুণ, তারপর আউটপুটটা তোর দেখতে হবে। এটাই হচ্ছে এটার কাজ। কোন অ্যামপ্লিটিউড? সোর্সের অ্যামপ্লিটিউড? সোর্সের অ্যামপ্লিটিউড ওই যে তুই ফ্রিকোয়েন্সিটা দিবি, তারপর অ্যামপ্লিটিউড মন মতো মনে হয়, আমি এটা শুনি নাই ঠিক। এটা কি ম্যানুয়ালে লেখা নাই? ম্যানুয়ালে কিছু লেখা নাই, ম্যানুয়ালে খালি ওই 4-5টা লাইন লেখা আছে। ওই যে দেখ ম্যানুয়ালে খালি এই কটা লাইন লেখা আছে। 2 ভোল্ট পিক টু পিক। এক্সপেরিয়েন্স ওদায় লাভ নাই, দুটার একটাও মিলাতে পারিনি, এটা মিলানোর আশা কইরও না। 7 আর 8 মেলে না, 7 আর 8 মেলে না। 2 ভোল্ট পিক টু পিক সব সময়। আচ্ছা ঠিক আছে, তো এটার কাজ, এনে পড়াশোনার খুব বেশি কিছু নাই। আর তোরা ইয়াটা কম্প্যাক্ট জিনিসপাতি। তোরা হচ্ছে C1টা সবসময় 0.01 নিবি, C1টা 0.01 নিয়ে C2 নিবি 0.022। হ্যাঁ হ্যাঁ সেটা দিয়ে আমি বলি তোর এনে ডিজাইন, তো তোর এনে ফ্রিকোয়েন্সিটা বলে দিলে তুই হচ্ছে ফ্রি, মানে তুই ক্যাপাসিটরও নিতে পারোস ইচ্ছা মতো, আবার রেজিস্টরও নিতে পারোস। কিন্তু রেজিস্টর নিলে সমস্যা যেটা, তোর সব ধরনের ক্যাপাসিটর তো ল্যাবে অ্যাভেলেবল না, আজকে ফেরদৌস স্যার যেটা বললো। তো এই কারণে তুই ফার্স্টে ইয়া ধরে নিবি, এই যে C2 আর C1 এই ভ্যালুটা ধরে নিবি, তারপর এই যে ক্যালকুলেট, এই যে এই লাইনটা 4 নাম্বার, তারপর হচ্ছে তুই আর এর ভ্যালুটা ক্যালকুলেট করবি। আর এর সূত্র এই যে এটা, এই যে আর এর সূত্রটা হচ্ছে এই যে এটা, এই সূত্রটা কনফিউজ হইস না ওটা দেখে। এই 2 পাই এফসি রে ওমেগা লিখছে, 2 পাই এফসি মানেই ওমেগা, আর 1/√2 মানে হচ্ছে 0.077। হ্যাঁ এটা কাজ অল্পই, এটার কাজ অল্প, আর এটাতে পড়াশোনা 7 আর 8 কি দিতে পারে মনে হয় না, না পারে স্যারে কইছিলাম দিতে যে পারে। স্যার ফিল্টার এগুলা ডিজাইন দিতে পারে। এইসব মিলে না,
স্যার কয় যে পড়তে তো সবই হবে, দেখা যাক কি আসে। দিবি না মনে হয় 5 আর 6 থেকেই দিতে হয়। কথা হইতেছে সবাইরে তো আলাদা আলাদা কোশ্চেন না, নাকি সবাইরে একই কোশ্চেন? দুইটা মাত্র মানে? তাহলে ধর যে তোরে ডিফারেন্সিয়েটর আরেকজনের ইন্টিগ্রেটর এরকম নাকি? ও আচ্ছা অফ করে ভাই, দিলাম আমি নাকি? 8 পাপন নম্বর বলছে, কে? 8টা 8 একটু দেখেন। নম্বর। না রিস্ক নেওয়া উচিত না, একটু দেখে শুনে যাওয়া উচিত। নাইলে ইউটিউবে একটা ভিডিও ছাড়, সবাই মিলে দেখি প্রশ্ন তাই বেশি নাকি? মাথা নষ্ট। এটা করে আচ্ছা, তো এখানে হচ্ছে স্টাডি অফ উইন ব্রিজ অসিলেটর। উইন ব্রিজ কি জানি না, ব্রিজের ওই সার্কিটটাই মেনলি ম্যাডাম বাদ দিতে কইছে, রিপ্রেজেন্ট আর একটা সার্কিট দিতে কইছে। তো যাই হোক, ব্রিজের কাহিনী জানি না, বাকি জিনিস বোঝাই দিচ্ছে। তো এখানে একটা বিজ্ঞানী নাকি, ওর নাম আছে হচ্ছে এটা কি, ব্যাংক বার্গ হাউস। বার্ক হাউস। যাই হোক, বার হাউসে বার্গ হাউস না, ওর আর একটা আর ভালো নাম আছে। যাই হোক, ওর নাম দিয়ে আমি কি করবো। বিগ হাউস। তো এটা সার্কিটটা, রিপ্রেজেন্ট সার্কিট যেটা পরে আঁকাইছে, ওই সার্কিটটা দেখালে আরো ক্লিয়ার বুঝবি। তো প্রথমে এখানে একটা ব্রিজ দিয়ে যায়। এখানে করছে কি, আমরা যে ভি ইন মানে পজিটিভ 3 নাম্বার পিনের থেকে, ওই 3 নাম্বার পিনের থেকে ধর, আমরা তো কোনো ইনপুট দিই না, অসিলেটর মানেই তো আমরা কোনো ইনপুট কিছু দিচ্ছি না, সিগন্যাল জেনারেটরের সাথে কোনো কানেকশন নেই, ওই জন্য ইনপুট সমান 0 লিখে রাখছে। কিন্তু দেখ, ভি আউটপুটের সাথে এই জিনিসটা আলটিমেটলি এই জায়গা থেকে কানেক্টেড। তার মানে কোনোভাবে যদি ভি আউটপুট কিছু একটা আনতে পারি, সেটা আবার ভি ইনপুটে গিয়ে আবার জিনিসটা হচ্ছে রানিং হবে। তো এটা কিভাবে আসে সেটা পরে, মানে যখন ব্যাখ্যা করবো আস্তে আস্তে, পরের ধাপে গেলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো আমি যদি এখন বলি, ধর এই জায়গায় এখন 0 আছে, তো আমি এই জায়গায় ভি আউটপুট, শুধুই ভি আউটপুট দিয়ে শুরু করলাম, যে কিছু একটা ভি আউটপুট আমি পাচ্ছি। তো সেইটার সাথে একটা ফিডব্যাক নেটওয়ার্ক আমরা যুক্ত করছি এই জায়গা। এইগুলো সব একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি, খালি এখন যেগুলো করছি সেগুলো অবশ্য সার্কিট ডায়ালে সব বুঝাবো। ফিডব্যাক নেটওয়ার্ক হচ্ছে বিটা, মানে এটা আরেকটা গেইন। এটা হচ্ছে একটা গেইন, মানে এই যে এভি অ্যাম্পলিফায়ারের গেইন, মানে সার্কিট আমাদের এমন ভাবে ডিজাইন করা যে ওর মধ্যে একটা অ্যাম্পলিফায়ার আছে, একটা আলাদা ফিডব্যাক নেটওয়ার্ক আছে। তো অ্যাম্পলিফায়ারের গেইন হচ্ছে এভি বা এ দ্বারা প্রকাশ করা হয়েছে, আর ফিডব্যাক নেটওয়ার্কের গেইন যেটা, ওটারে বিটা দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এখানে যে ভি আউটপুট ছিল প্রথমে, এটা অ্যাভয়েড, এটা পরের বার আসবে। এটা হচ্ছে প্রথম লুপের ক্ষেত্রে, প্রথম ধরে নিলাম ভি আউটপুট আছে, ভি আউটপুটের জায়গায় এখন এই ভি আউটপুটটাই এখানে আসতেছে। আসোস? হ আসি আচ্ছা, আসি। আছে বলতে আছে তো কি রে ভি ভাই? আউটপুটটাই এই জায়গা। আচ্ছা, ভি আউটপুটটাই এই জায়গায় আসতেছে। আসার পরে এই জিনিসটা মানে গেইন দ্বারা গুণ হয়ে যাচ্ছে। তো এই জায়গার ভি আউটপুট, মানে এই জায়গায় যে আরেকটা আউটপুট পাচ্ছি, ওইটারে নাম দিছে হচ্ছে ভিএফ। তাহলে আলটিমেটলি কি পেলাম, এই জায়গা থেকে ভি আউট আসলো, ওটার গেইন এটার সাথে যে ফিডব্যাকের গেইন বিটা গুণ হলো, ভি আউটপুট ইনটু বিটা। এইটাই আবার এখানে গেল, এই যে ভি আউটপুট ইনটু বিটা ইনপুটে কিন্তু চলে গেছে আলটিমেটলি। ইনপুটে যাওয়ার পরে পরের লুপে আবার যখন সে অ্যাম্পলিফায়ারের মধ্যে দিয়ে আসবে, ওর সাথে কি আরেকটা এ গুণ হবে, তাই তো? মানে অ্যাম্পলিফায়ারের গেইন যেটা, ওইটা গুণ হলো। আমরা অ্যাম্পলিফায়ারে কি জানি, ভি আউটপুট সমান গেইন ইনটু ভি ইনপুট, তাই জানি না? এখন সেটা ইনভার্টিং নন ইনভার্টিং এর ক্ষেত্রে, নন ইনভার্টিং হলে 1 প্লাস আর এফ বাই আর ইন ইনটু ভি আউটপুট হয়, ইনভার্টিং হলে মাইনাস আর এফ বাই আর ইন ইনটু ভি আউটপুট হয়। কিন্তু আলটিমেটলি যে মেন ফর্মা, সেটা হচ্ছে ভি আউটপুট সমান গেইন ইনটু ভি ইন, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের একটা ফর্মা। হ তো আমাদের সেকেন্ড লুপে যখন এখানে যে কিছু একটা ইনপুট আইলো, ভি আউট ইনটু বিটা, ওইটার মধ্যে দিয়ে আবার আর একটা গেইন অ্যাড হলো, সেটা হচ্ছে এ। তাহলে এ গেইন অ্যাড হয়ে আলটিমেটলি ভি আউটপুটটা দ্বিতীয় সাইকেলে যে আমি পাইলাম হচ্ছে ভি আউট সমান ভি আউট ইনটু বিটা ইনটু এ, মানে ভি আউট সমান ভি আউট ইনটু বিটা ইনটু এ। এই পর্যন্ত তো বুঝছি নাকি? হ এবার উভয় পাশ থেকে ভি আউট কেটে দিতে পারি, ভি আউট কেটে দিলে আলটিমেটলি বিটা ইনটু এ, এইটার গুণফল থাকে হচ্ছে 1। এখন বিটা ইনটু এ জিনিসটা কি, বিটা হচ্ছে আমাদের পুরা loop ফিডব্যাক gain। নেটওয়ার্কের গেইন, আর এ হচ্ছে অ্যাম্পলিফায়ারের গেইন। এই দুটা গেইনের গুণফলের বলে হচ্ছে লুপ গেইন, মানে আমাদের লুপ গেইন। এইবার যদি আমি একটু সার্কিটটায় আসি, এই যে এইটা হচ্ছে মেইনলি ব্রিজ সার্কিট। তো এই ব্রিজ সার্কিটটা অ্যাভয়েড, এটা ম্যাডাম নিজেও করায় নাই, আমরা সেটআপও দিই না, আমরা সেটআপ দিচ্ছি হচ্ছে এই সার্কিটটা। এখানে প্রথম বিষয় যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে, আমরা নরমালি মানে অফেমের উপরে আমাদের থাকে হচ্ছে
ইনভার্টিং পিন মাইনাস থাকে 2 নাম্বার পিন, নিচে থাকে পজিটিভ নন ইনভার্টিং পিন। কিন্তু এই জায়গায় চিত্রটা এমন ভাবে আঁকছে যে উপরে আমাদের নন ইনভার্টিং পিন, নিচে হচ্ছে ইনভার্টিং পিন। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, উপরে 3 নিচে 2। এইবার হচ্ছে আমরা যদি দেখি যে এই পোর্শনটা গোল দিয়ে দাগানো যে পোর্শনটা আছে, এই পোর্শনটা হচ্ছে আমাদের ফিডব্যাক নেটওয়ার্ক, যেটা আমরা দেখলাম মানে ওই জায়গায়, যেটার গেইন বিটা। কিভাবে আসতেছে সেটা বলি। এখন দেখি আমরা 2 নাম্বার পিনের সাথে দেখ একটা রেজিস্টার দিয়ে এই যে আউটপুটের সাথে কানেক্টেড, যেটা নেগেটিভ ফিডব্যাক, যেটা অ্যাম্পলিফায়ারে থাকে। অ্যাম্পলিফায়ার সার্কিটটা মনে কর 2 নাম্বার পিন থেকে উপরের দিক দিয়ে, যে এরকম আগে এটা 2 নাম্বার হতো, যে এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে এই যে এই জায়গায় কানেক্টেড থাকতো, সেটা ছিল আমাদের অ্যাম্পলিফায়ার। তো আমাদের তার মানে ওই পোর্শনটা, এই যে এই গোল পোর্শনটা যদি আমরা বাদ দিয়ে দিই, ধর সার্কিট থেকে একটু আরেকবার সার্কিটটা একটু আরেকবার। সার্কিটটা আমরা আমাদের অ্যাম্পলিফায়ার সার্কিটের মেইন ফর্মাটা কি ছিল, যে আমাদের উপরে হচ্ছে ইনভার্টিং পিন মাইনাস থাকে 2 নাম্বার পিন, নিচে থাকে 3 নাম্বার মানে নন ইনভার্টিং পিন। আমরা হচ্ছে অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এই জায়গায় ধর একটা রেজিস্ট্যান্স থাকলো, আর এখানে তুই এটা ডিপেন্ড করে নন মানে ইনভার্টিং নাকি নন ইনভার্টিং, যদি ইনভার্টিং বা নন ইনভার্টিং এর উপর বেস করে 2 নাম্বার অথবা 3 নাম্বার পিনের সোর্স বসাই আমরা। আর অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আরেকটা নরমাল ফর্মা হচ্ছে যে এই ইনভার্টিং পিন থেকে মানে 2 নাম্বার পিন থেকে এই যে আমাদের আউটপুটের সাথে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স থাকে, তাই তো? এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ারের একটা নরমাল বৈশিষ্ট্য, মানে সার্কিটের ফর্মা। এটুক তো বুঝছিস নাকি? হ্যাঁ তো এটা জাস্ট খালি ওইটার খালি উল্টাটুকু, মানে হ্যাঁ, ওই এটা inverting সার্কিটটা এর জাস্ট উল্টা। আঁকানোর সময় স্যার ম্যাডামরা একটু উল্টা ভাবে আগাইছে। দেখ নিচ মুখে হ্যাঁ। আছে মাইনাসটা, মানে পিনটা উল্টা আর কি। তো ওইটা তুই দেখ মাইনাস থেকে এই যে রেজিস্ট্যান্সটা যায় আউটপুটে কানেক্টেড আছে, তার মানে কি এটা একটা অ্যাম্পলিফায়ার। যদি আমি এই পোর্শনটা বাদ দিই, ধর এই পোর্শনটা আমি সার্কিট থেকে ডিলিট করে দিলাম, এই পোর্শনটা নাই, তাহলে এখন কি 2 নাম্বার পিন থেকে এটা এখানে কানেক্টেড আছে, তার মানে এটা Amplifier। অবশ্যই একটা অ্যাম্পলিফায়ার। হ্যাঁ। এখন ডিপেন্ড করে এটা ইনভার্টিং নাকি নন ইনভার্টিং। তো এটা হচ্ছে 2 নাম্বার পিন থেকে দেখ আছে, 2 নাম্বার পিনের সাথে কোন রকম সোর্স কানেক্টেড নাই। 2 নাম্বার পিনের সাথে কি কোন রকম সোর্স কানেক্টেড আছে? নাই। কিন্তু 3 নাম্বার পিনের সাথে একটা সোর্স কানেক্টেড না থাকলে একটা ক্যাপাসিটর সম্ভাবনা আছে, একটা সম্ভাবনা আছে। তার মানে এইটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। তো মানে এই পোর্শনটা যদি আমি বাদ দিই, একটা সার্কিটের নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। এবার আমি ধর এই পোর্শনটা কি কাজ করে, মানে এই যে ফিডব্যাক নেটওয়ার্ক যে আমি দিলাম, এই ফিডব্যাক নেটওয়ার্কের কাজ কি আমি সেটা বলি, যে এটা দিয়ে আমার আলটিমেটলি কি লাভ হলো। ফিডব্যাক নেটওয়ার্কের কাজ হচ্ছে মানে এই যে এইটুক আছে, এটা হচ্ছে ভি ইন ধরে নিছে প্লাস, মানে নন ইনভার্টিং পিন, এটা প্লাস এই মানে এই গোল দেওয়া অংশটুকু করে সুন্দরভাবে যে এখানে আঁকাইছে, যে ভিন এর সাথে একটা রেজিস্ট্যান্স একটা ক্যাপাসিটর সিরিজে আছে, এই যে একটা রেজিস্ট্যান্স একটা ক্যাপাসিটর সিরিজে আছে, তার সাথে দেখ এই মাথা থেকে আরেকটা রেজিস্ট্যান্স ক্যাপাসিটর প্যারালালি আছে, যে এক মাথা থেকে রেজিস্ট্যান্স ক্যাপাসিটর প্যারালালি আছে, আর সাথে একটা ভি আউটপুট দেখার জন্য একটা ফাঁকা জায়গা। মানে এই গোল পোর্শনটাকে জাস্ট সিম্পলিফাই করে এটা আঁকানো হয়েছে। হ্যাঁ বুঝছি। এইবার এইটা আঁকানো হয়েছে। এইটা আঁকানোর রহস্যটা কি সেটা বলি। এইটা আঁকানোর রহস্য এই যে আমাদের সিরিজে একটা রেজিস্ট্যান্স একটা ক্যাপাসিটর আছে, এইটারে হাই পাস ফিল্টার বলে। কেন হাই পাস ফিল্টার বলে সেটাও বলি। হাই পাস ফিল্টার বলার কারণ হচ্ছে আমাদের হচ্ছে এর মধ্য দিয়ে সবসময় হাই ফ্রিকোয়েন্সি পাস করতে দেয়, এ কখনো লো ফ্রিকোয়েন্সি পাস করতে দেয় না। কারণ ক্যাপাসিটরের আমরা সূত্র কি জানি, ক্যাপাসিটরের সূত্র হচ্ছে 1 ডিভাইডেড, আমি যদি কমপ্লেক্সটা বাদ দিই জে ওমেগা সি, তো জে যদি যেহেতু কমপ্লেক্সের, তার মানে 2 পাই এফ, আর একটা হচ্ছে ওই যে সি এর যে ভ্যালু, সেই সি এর ভ্যালুটা। তো এর মধ্যে তুই যদি কি বললাম যে হাই পাস ফিল্টার মানে ও সবসময় হাই ফ্রিকোয়েন্সি পাস করতে দেয়। এর মধ্যে দিয়ে তুই যদি লো ফ্রিকোয়েন্সি দিস, ধর তুই ফ্রিকোয়েন্সি দিলি 0 থেকে একটু বেশি, 2, 3 বা 10, মানে 0-র কাছাকাছি আর কি, তো এইটার ভ্যালু অনেক ছোট হবে না? তো কোনো সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে এই মানটা খুব বড় একটা বিগ মান আসবে, মানে অনেক বড় একটা ভ্যালু আসবে। তো এইটার ভ্যালু বড় আসা মানে এটা তো এক ধরনের বাধা হিসাবেই কাজ করে। রেজিস্ট্যান্স ক্যাপাসিটর ইন্ডাক্টর এক ধরনের রেজিস্টিভ বাধা হিসাবেই তো কাজ করে। তো এইটা অনেক বড়, মানে ইনফিনিটির কাছাকাছি, মানে কি এই জিনিসটা ওপেনের ন্যায় আচরণ করে। হ্যাঁ, এটা যদি ওপেন হয় তুই আউটপুটে কোনো ভোল্টেজ পাবি না। না, তার মানে তোর এর মধ্যে দিয়ে ও কখনোই লো ফ্রিকোয়েন্সি পাস করতে দিবে না, এই জন্য এর নাম হচ্ছে হাই পাস ফিল্টার। ঠিক একই কারণে এইটা দেখাচ্ছে হচ্ছে প্যারালালি, এর মধ্য দিয়ে এটা হচ্ছে লো পাস ফিল্টার। তার মানে এটা বড় হইলে আরেকটা খুলে যায়, আরেকটা পাথ খুলে যায়, এই কারণে ওটা পাস করতে পারে। আচ্ছা, পরে আগা
লো পাস। না, এটা হচ্ছে বলি, এটা হচ্ছে লো পাস ফিল্টার। তার মানে এর মধ্যে দিয়েও লো ফ্রিকোয়েন্সি পাস করতে দেয়, হাই ফ্রিকোয়েন্সিও পাস করতে দেয় না। কেন হাই ফ্রিকোয়েন্সি পাস করতে দেয় না? এটার মধ্যে তুই যদি বহুত হাই ফ্রিকোয়েন্সি দিস, তার মানে নিচের মানটা অনেক বড় হয়। এক যদি তুই অনেক বড় মান দিয়ে ভাগ করিস, তার মানে জিনিসটা 1/infinity তাহলে 0 হয়ে যাচ্ছে। জিরো হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি জিনিসটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। তো এটা যদি এখন শর্ট সার্কিট হয়, কারেন্ট অবশ্যই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে না, শর্ট সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট চলে যাবে। তার মানে তুই ভি আউটপুটে কি পাচ্ছিস? ডাইরেক্ট তুই মানে কোনো ভোল্টেজ পাবো না। ভি আউটপুটে তুই কি কোনো ভোল্টেজ পাবো? কারণ এটা শর্ট সার্কিট, শর্ট সার্কিটের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপই হবে না, তুই কোনো ড্রপই পাবো। তার মানে তুই এর মধ্যে দিয়ে কিছু পাবো না। তার মানে ও হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি পাস করতে দিবে না, এ হচ্ছে লো ফ্রিকোয়েন্সি পাস করতে দিবে না। তার মানে জিনিসটা কার্ভটা দ্বারাই আলটিমেটলি, এখানে কার্ভটা আঁকা নাই, আমি যদি কার্ভটা আঁকি, ধর এইটা হচ্ছে একটা লো ফ্রিকোয়েন্সির কার্ভ, মানে আমি কার্ভ আঁকলাম না, আইডিয়াল কার্ভ আঁকলাম না। আইডিয়াল কার্ভ হলে একদম স্কোয়ার টাইপ হইতো, নির্দিষ্ট একটা এরিয়া জুড়ে এরকম নির্দিষ্ট স্কোয়ার হইতো। আমি হচ্ছে প্র্যাকটিক্যাল কার্ভ আঁকলাম। কয় নাম্বার এক্সপেরিয়েন্স হবে? হ্যাঁ, কি কয় নাম্বার এক্সপেরিয়েন্স হবে? চলে হচ্ছে 8 নাম্বার, লাস্টেরটা। তাহলে এটা হচ্ছে লো পাস। আর এই একই কার্ভে আমি যদি হাই পাসের একটা আঁকি, তাহলে এরকম চলতে থাকবে, এটা হচ্ছে হাই পাস। তো এখন ওই একই সার্কিটে যেহেতু আমাদের ওই যে নেটওয়ার্কটা বসানো আছে, ফিডব্যাক নেটওয়ার্ক, মানে এই সার্কিটটা, মানে এই অংশটা এই সার্কিটে বসানো আছে। তার মানে ও এমন ভাবে কাজ করতেছে যে লো পাসও পাস করতে দিচ্ছে না, একদম হাই পাসও পাস করতে দিচ্ছে না, মানে হাই ফ্রিকোয়েন্সি। এই বরাবর আমরা এই কার্ভে কি জানি, এই বরাবর থাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ, এই বরাবর থাকে হচ্ছে গেইন। তো আমাদের ও এই লো ফ্রিকোয়েন্সি গুলাও পাস করতে দিচ্ছে না, এই হাই ফ্রিকোয়েন্সি গুলাও পাস করতে দিচ্ছে না। ও দিচ্ছে হচ্ছে নির্দিষ্ট এরিয়া জুড়ে এই ফ্রিকোয়েন্সি গুলা পাস করতে দিচ্ছে, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিও পাস করতে দিচ্ছে, মানে পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সিরেই ও পাস করতে দিচ্ছে, একটা বা নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে, যে হয়তো বা 50 থেকে 100 এই রেঞ্জের মধ্যে ও ফ্রিকোয়েন্সিটা পাস করতে দিচ্ছে। এটা অনেকটা কাজ করে হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারের মতো, বাট ব্যান্ড পাস ফিল্টারও অনেকটা জায়গা জুড়ে কাজ করে, এইটা নির্দিষ্ট আরো কম। কিছু ফ্রিকোয়েন্সি আরো কম জুড়েই কাজ করতেছে, যে মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিরে ও পাস করতে দিচ্ছে। বুঝছি। তো এইটা হচ্ছে ওই সার্কিটেরই একটা ওভারভিউ, যে একটা সার্কিটের সাথে অ্যাম্পলিফায়ারও আছে, ফিডব্যাক নেটওয়ার্কও আছে, এটা দুইটা গেইন। এই দুইটা গেইন হচ্ছে আমরা ওয়ান যখন হয় তখন সে, এই যে এখানে কিছু জিনিসপত্র লেখা আছে, যে ম্যাগনিটিউড অফ লুপ গেইন। আচ্ছা, লগে লগে লিংক দিব, ঢুকিস তোরা একদম লগে লগে। ওকে, না আমার ইয়াটা আরো একটু কিছু দেখা লাগবে। তো ম্যাগনিটিউড অফ লুপ গেইন এ বি ইজ ইকুয়াল টু 1, যেটা যে এখানে দেখাইলাম। আর তারপরে হচ্ছে ফেজ শিফট অ্যারাউন্ড দ্য লুপ, মানে এ বি এর অ্যাঙ্গেল যেটা, এটা হচ্ছে 0 হয় অথবা 360 হয়। এটার ব্যাখ্যা আমি টোটালি বুঝে নেই, তাই করতে পারলাম। আর হচ্ছে এই পর্যন্ত গেল হচ্ছে শুধু সার্কিটের ব্যাখ্যা। এরপরে আছে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব, আর এর মান কত ধরবো, সি এর মান কত ধরবো, এই রিলেটেড বিষয়। এটা বেশ বড় কাহিনী, আর একটা লিংক খুলে দে, তাহলে বোঝাচ্ছি। লিংক খুলছি, দিদাসি দাঁড়া, কপি দিদাসি, এটা এন্ড করে দিদাসি, লগে লগে ঢোক সবাই লগে লগে। আচ্ছা বন্ধু আমারও দিস। আচ্ছা, আইসে অঙ্কুর আইসে, অঙ্কুর অঙ্কুর তো করতে চলে এসেছে। ইয়ে, আমার এখনো অনেক কিছু পড়া বাকি। মাঝখানে বাইরে হয়ে গেছিলি গা, মাঝখানে তো কঠিন পড়াশোনা হয়েছে বেটা। ওই একটু একটা মেসেজ ইয়ে আসবে, এটা লিখে গেছে। মেসেজ দিছিল ইমিডিয়েট। আরে মেসেজ না, আরে না, এটা আধা না, ঘন্টা কঠিন পড়াশোনা হয়েছে ভাই। এগুলা এডিট করে ভাই ভালো বোঝা যায়, এসব ভিডিও টিডিও দেখে বুঝাই, সময় নষ্ট, কাম হয় না। আর তোর মানে যে স্পেসিফিক প্রবলেমটা থাকে, মানে ওটাই তুই জিগাইতে পারোস, অত ভিডিও। আরে আমি এখন পড়িনি, আমার সামারিও হইতাছে না, আমি বেশি তোর ইয়ে কথা হইতেছি না, আমি আর কি বাকিদের কথা হইতেছি। বন্ধু বিশ্বাস করো বন্ধু, আমি এই ক্লাস করার আগে কিছুই বুঝতাম না, তোমাদের ক্লাস করে অনেক কিছু বুঝতেছি। বুঝছস, উন্নতি হয়েছে না বন্ধু? অন্তত কালকে হাতে ধর নিয়ে বসে থাকবো না কিছু আচ্ছার মুখ। সাবাস সাবাস। না মিটিং এ আসলে ইয়া হয়, আর লাভ হয়।
হ্যাঁ হ্যাঁ শাফিন ভালো, রেকর্ডিং কর, তুইও ভালো বুঝাস, তুই যখন বুঝাস, রেকর্ডিং কর। ভালো বুঝাস। হ্যাঁ মানে আমি একটু আস্তে বুঝাইতে রিল্যাক্সে, মানে আমার জোরে মরে আস না। হ্যালো, রেকর্ডিং কর, রেকর্ডিং। আচ্ছা ঠিক আছে, কর। তুই বাইর হ। তুই কি রেকর্ডিং চাস? এই বস্তি, তোরে আমি লিখ না দিলে তোরা কেউ চুপতো মারা তুই, চুপ থাক। আই খাঙ্গির বলা, আই মা দাচ্ছু ফকিং নিশালা। আসলেই যদি রেকর্ড করি সেটা কোনো মাই এক দিস না রে, যে গাইলটা দিছি। কি হয়েছে, গাল দিলে কি হয়েছে? বেটা আমরা খেলার ওই সুদীপ্তর ওই গোলের ছবি বেটা পুরা পাবলিকে পোস্ট করে দিল, তুই কস যে রেকর্ড না দিতে। ওখানে ক্লিয়ারলি মানে সব clear। হাই শোনা যাইতেছে না। সব ক্লিয়ার শোনা যাইতেছে বেটা। ইলহাম সামি যে কমেন্ট্রি করছে, নুনুই গোল দিয়া দিছে রে। মাথা নষ্ট। শুরু কর। ওকে, আচ্ছা অসিলেশন ফ্রিকোয়েন্সি এখন মানে ক্যালকুলেশনের যে বিষয়গুলা এট এ ব্যালেন্সড কন্ডিশন, আমরা যে সার্কিটটা দেখলাম এই সার্কিটে দেখ, এই যে এই পোরশনটা নিয়ে যদি কাজ করি, বাকি পোরশন তো অ্যাম্পলিফাইং কাজ করতেছে, এই পোরশনটা কাজ করতেছে হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্কে। তো এই পোরশনে এই যে এই দুইটা যে সিরিজে আছে এইটাকে ধরতেছে হচ্ছে Z1, এইটুকু ধরতেছে হচ্ছে Z2। আচ্ছা মানে Z1 এর আন্ডারে আছে C1 R1, Z2 এর আন্ডারে আছে হচ্ছে C2 R2। মানে সোজা কথা ইম্পিডেন্স ধরতে চাচ্ছে ওরা। এই Z4 আর একটা ধরছে হচ্ছে R4 রে, Z3 ধরছে হচ্ছে R3 রে। এখন বলতে চাচ্ছে যে ব্যালেন্স কন্ডিশনে এই Z1 Z2 হচ্ছে Z1 Z2 রেশিও আর Z3 Z4 এর রেশিও হচ্ছে সমান, মানে ব্যালেন্স কন্ডিশনে। হ্যাঁ 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 হ্যাঁ, হুইস্টন ব্রিজ থেকে আইছে, ওই জন্য ওর নাম হচ্ছে ব্রিজ নীতি হয়েছে। এই সার্কিট দেখে বোঝা যায় না, তবে এই যে এই সার্কিটটা দেখে ভালো বোঝা যায়। এই যে এই পোরশনটা আর এই পোরশনটার নীতি, আবার এই পোরশনের মানে ইয়াটা সমান। তো যাই হোক, কই গেল, হ্যাঁ এই যে এই পোরশনটা সমান। এখন Z1 সমান আমরা যে কি ধরছিলাম, একটা রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিটর সিরিজে আছে। তো ক্যাপাসিটরের মানটাকে আমরা যে 1/j⍵c লিখতে পারি, সেইভাবে লিখলাম, জাস্ট দুইটা সিরিজে আছে তাই এইভাবে লিখছি। পরেরটা J2, যেটা এটা J2, এটা কিভাবে আছে, দুইটা প্যারালালে আছে। তার মানে প্যারালাল হলে আমাদের প্যারালালে আমরা কিভাবে লিখি, উপরে লিখি হচ্ছে দুইটার গুণফল আর নিচে দুইটার যোগফল। তো সেম ভাবেই Z2 সমান তাই লিখছে। R2 এখানে লেখায় ভুল করছে, এটা গুণ চিহ্ন হবে, R2 গুণন 1/j⍵c2 আর নিচে যোগফল। এটা হচ্ছে Z2 আর R2। আর যেটা বললাম যে R3 রে Z3 ধরে নিছে, R4 রে Z4 ধরে নিছে, এই তো গেল কাহিনী। এইবার হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। এটা হচ্ছে যেটা সিন্ধিতে যে আগের মিটিং এ বললো যে আসল যে সূত্রটা, এটা হচ্ছে তোর হ্যাঁ, ওমেগা সমান 1/√R1 C1 বা R1 R2 C1 C2। এইবার ওমেগা সমান 2 পাই তো ওই f রাখছে 2 পাই দিয়ে ভাগ করে দিছে। হ্যাঁ, তো এইবার এই জায়গায় তুই করতে পারিস কি, যে এই R1 R2 মানে আগেরটার কথা করছে, আগেরটা যদি না বুঝিস, সিন্ডিস যেটা কইলো R1 R2 এর ভ্যালু যদি সেম ধরিস তাহলে কি হবে, R²। আবার C1 C2 এর ভ্যালু যদি সেম ধরতি তাহলে C² হইতো, আর রুট করে দিলে R আর C হইতো। আবার যদি C1 সমান C2 সমান ডাবল C1 ধরিস তাহলে ওই যে আগের বার মানে সিন্ডিস যেটা বলছিল আগের মানে আগের ইয়ার হিসাবে 2 পাই রুট, হ্যাঁ ওইভাবে হইতো আর কি। তো এই পর্যন্ত তো বুঝছি, এই পর্যন্ত নরমাল, এখানে কোনো কিছু এখন পর্যন্ত আমরা ধরি নাই, মানে নরমাল সূত্রটাই রাখছি, এখনো আর বা সি কোনটা কার সমান কিছুই ধরি নাই, এটা হচ্ছে নরমাল সূত্র পর্যন্ত রাখছি। এবার আসি যে কি হচ্ছে জিনিসটায়। এখানে লেখা আছে দা অপারেশন অ্যাম্পলিফায়ার অ্যালং উইথ দ্য টু রেজিস্টার R3 R4 মানে হচ্ছে এই যে এই R3 আর R4, এইটা হচ্ছে কি হিসাবে কাজ করে বলছিলাম, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসাবে, মানে এই পোরশনটা বাদ দিলে শুধু R3 R4 রেজিস্ট্যান্সটা যদি থাকে, ওই জন্য এখানে লেখছে যে দা অফ-এম অ্যালং উইথ দ্য টু রেজিস্টার R3 and R4 constitutes a non-inverting amplifier with gain, মানে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেইনটা কি হয়, গেইন হয় হচ্ছে 1 + R3/RF। এই জিনিসটাই লেখা হয়েছে যে ওই যে আলটিমেটলি প্রথমে যেটা দেখছিলাম A, ওইটার গেইন হচ্ছে 1 + R3/R4। আর ফিডব্যাক গেইন যেটা, এইটা হচ্ছে এই সূত্র। এখন এডি কেমনে আইছে এডি আমি কইতে পারবো না, এটা আমি বুঝিনি, আচ্ছা এডি মুখস্থ। ঠিক আছে। হ্যাঁ,
তো ফিডব্যাকের যে গেইনটা ছিল ওই গেইন হচ্ছে এইভাবে আইছে। তো এখন করছে কি যে ওই যে প্রথমে বলছিলাম না যে এবি ইনটু বি সমান হচ্ছে 1, যেটা হচ্ছে আইডিয়ালি ছিল। এখন আইডিয়ালি হলে গ্রাফটা হয় হচ্ছে 1 যদি হয় একদম বরাবর 1 হয়, তাহলে আমাদের যে সাইন ওয়েভ এটা একদম নরমাল সাইন ওয়েভ থাকে। মানে আমি আইডিয়ালের কথা বলতেছি, হ্যাঁ আউটপুটে। আবার আমি যদি মানে সবকিছু তো এখন যেটা বলতেছি আইডিয়ালের কথা, আবার যদি এটা ওর থেকে বড় হয় মানে এই দুইটার গুণফল লুপ গেইন যদি ওর থেকে বড় হয়, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে দাঁড়া হ্যাঁ হইতে পারে বড়, মানে ওই দুটার গুণফল তো বড় হইতেই পারে। এত ডিপে যাইস না, আমি আর পারতেছি না নিতে বাবা। আচ্ছা শেষ হয়ে গেছে, এটা শেষ কর, শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এই এ বি এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয়, এটা কিন্তু প্র্যাকটিক্যালি, আমি এখন যেটা দেখাচ্ছি সেটা থিওরিটিক্যালি, যদি এ বি এর গুণফল 1 এর থেকে বড় হয় সেই ক্ষেত্রে জিনিসটা মানে বড় হইতে হইতে সাইন ওয়েভটা ছোট হয়, ড্যাম্পিং হয়। আবার যদি এ বি এর ভ্যালু 1 এর থেকে ছোট হয় সেই ক্ষেত্রে বড় হয়, ছোট থেকে বড় হয়। মাল বুঝে গেছে, পড়ছি আমি বাল, বুঝে গেছি কি, তাই না? ওকে, এইটা করলাম হচ্ছে প্র্যাকটিক্যালি। এইবার আসা হচ্ছে এটা করলাম এতক্ষণ থিওরিটিক্যালি, এবার প্র্যাকটিক্যালি কি হয়? প্র্যাকটিক্যালি হচ্ছে এর গেইন পাইছি সূত্র, বি এর সূত্র তো জানি, মানে ওই যে আগের পেজে লেখা ছিল, তো এর সূত্রটা বসাইছে। ও আরেকটা কথা কয়নি, এই যে এখানে দেওয়া আছে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। তো এখন এই যে মেন, এই যে এখানে আসি, প্রথমে একদম বলছিলাম না যে আমরা তো কোনো ইনপুট দেই না, ইনপুট না দিয়ে আউটপুট পাই। তো আমরা প্রথমে ওই যে ধরে নিছিলাম না যে এই জায়গায় ভি আউটপুট কিছু একটা আছে, সেইটাই এই জায়গায় আসতেছে। এখন ভি আউটপুটটা এই জায়গায় আসতে হলে ইনপুটে তো কিছু হলেও কিছু দরকার নাকি? এখন ইনপুট তো আমি কিছুই দেইনি, তাহলে কিছু হলেও কিছু আসবে কিভাবে? তো ওইটা আসে হচ্ছে ওইটারে বলা হয় হচ্ছে থার্মাল নয়েজ ভোল্টেজ। মানে প্র্যাকটিক্যালি একটা থার্মাল নয়েজ ভোল্টেজ থাকে ক্যাপাসিটরের কারণে, একটা থার্মাল নয়েজ ভোল্টেজ থাকে, যেটার কারণে আমাদের এখানে একটা ছোট্ট একদম খুবই অল্প ভোল্টেজ সৃষ্টি হয়, যেটার কারণে আমরা ভি আউটপুট কিছু হইলেও পাই। একবার যখন ভি আউটপুট পেয়ে গেছি তখন জিনিসটা আমাদের একটা লুপের মধ্যে চলে যায়, আস্তে আস্তে এরকম জিনিসটা চলতেই থাকে। তো এই জন্য এখানে বলা হয়েছে যে একদম ইকুয়াল না। আমরা প্র্যাকটিক্যালি মানে থিওরিটিক্যালি যেরকম দেখলাম না যে এ আর বি এর গুণফল একদম 1 হচ্ছে একদম ডিরেক্ট, থিওরিটিক্যালি এটা প্র্যাকটিক্যালি ইকুয়াল হয় ঠিক আছে, বাট গেটার দেন একটু থাকে, স্লাইটলি বেটার দেন, মানে স্লাইটলি গেটার দেন একটু বড় থাকে। তো আমরা এবি এর সূত্র যেটা 1 প্লাস আর এফ বাই আর, মানে আর থ্রি বাই আর ফোর, আর এটা বি, এই পাশে দেখ বি এর সূত্র পাইছিলাম হচ্ছে 1 বাই এত। তো এখানে এই যে বিটা এখানে ভাগ করে দিছে 1 বাই বিটা, তো এই যে আলটিমেটলি এইটা উপরে চলে আইছে, এই যে এরকম হয়ে গেছে। এই পর্যন্ত তো বুঝছি। এবার এই ওয়ান কাটা দুই সাইড থেকে থাকে হচ্ছে, বাম পাশে থাকে আর থ্রি ভাগ আর ফোর, ডান পাশে থাকে আর ওয়ান আর টু যোগ সি টু সি ওয়ান। এইবার আমার কিছু ধরা পাকলার বিষয় আছে। আমি আর ওয়ান সমান আর টু ধরে নিলাম, এটা ধরলাম, আবার সি ওয়ান সমান সি টু ধরলাম, তাহলে আমার আলটিমেটলি কি হবে? দুইটার ভ্যালু যদি একই হয় এটা কেটে কেটে যায় 1 হইব, এটার ভ্যালু যদি সেম হয় এটা কেটে কেটে যায় এটার ভ্যালু হইব 1। তার মানে এইটা গ্রেটার দেন অর ইকুয়াল 2 হইব, তাই তো? এই যে এখানে এটাই হইছে, এটা গ্রেটার দেন অর ইকুয়াল 2 হইছে। তো এইটা জাস্ট এই R4 টা এই সাইডে নিয়ে আসছে, R3 গ্রেটার দেন অর ইকুয়াল টু R4। মানে সোজা কথা হচ্ছে আমরা যদি সার্কিটে দেখি তাহলে এই যে R3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 4, তার মানে তোর আলটিমেটলি তুই R3 যে ভ্যালুটা নিবু তার মানে এই R4 যে ভ্যালুটা নিবু তার দ্বিগুণ ভ্যালু হইতে হবে R3। হ্যাঁ, কি আমার 3 বানাইতে হইব নাকি গেইন? না, এটা হচ্ছে এই যে R4 ধর তুই 10 নিলি, তোর R3 টা নিতে হইব কত? R3 নিতে হইব তোর 20 বা 22, আমরা ল্যাব ইউজ করছি 22, মানে স্লাইটলি গ্রেটার। আচ্ছা, ইকুয়াল হলে 20 হইতো, স্লাইটলি গ্রেটার দেন মানে 22 নিয়ে কাজ করছি আমরা, 22 কে নিয়ে কাজ করছি। আচ্ছা বুঝতে পারছি। তাহলে আমার গেইন 3 চলে আইবো না, অ্যামপ্লিফায়ার গেইন এভি যেটা এখানে এভি আলাদা করে তো আর নাই, এভি টেভি তো আমরা এই যে কাটাকাটি করে এভি তো আর আলাদা করে নাই তো। ঠিক আছে আমরা জাস্ট একটা রেজিস্ট্যান্সের ভ্যালু আনলাম যে আমাদের এই রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে আমরা কিভাবে আউটপুটটা চেঞ্জ করতে পারি। আচ্ছা
আমরা আলটিমেট পর্যায়ে যে এই দুইটা জিনিস আমরা সমান ধরে নিছি, এই দুইটা জিনিস ক্যাপাসিটর সমান ধরে নিছি, ধরে নেওয়ার পরে আমরা দুইটা রেজিস্ট্যান্সকে ভ্যারি করে আমাদের আউটপুটটা ভ্যারি করতে পারি। এখন তুই এই দুইটা রেজিস্ট্যান্সের মান যদি ভ্যারি করিস, তোর আলটিমেটলি R3 একটা R4 একটা, দুইটার সাথে সম্পর্ক কি দ্বিগুণের কাছাকাছি বা দ্বিগুণের থেকে বড় বা ছোট। এখন তুই এই R3 আর R4 এর মান ভ্যারি করার মাধ্যমে ওই যে যে থিওরিটিক্যালি জিনিসপাতি বুঝাইলাম না, যে এ ভি আর বিটার গুণফল একের থেকে বড় হলে কেমন হয়, ছোট হলে কেমন হয়, সমান হলে কেমন হয়, হ্যাঁ, এই R3 আর R4 ভ্যারি করার মাধ্যমে তুই ওই তিন রকমের জিনিসগুলো বের আউটপুট করতে পাবো। পারবো। এই যে এখানে হচ্ছে সেই জিনিসগুলা প্র্যাকটিক্যালি তোর হচ্ছে এই সমান বা হালকা একটু বড় নিলে তুই ডিরেক্ট সাইন ওয়েভ পাবি, যেটা হচ্ছে আমরা ইকুয়াল ওয়ান হলে পাইতাম হ্যাঁ, প্র্যাকটিক্যালি, যেটা আমরা এই যে কেবল বের করলাম হ্যাঁ, প্র্যাকটিক্যাল ডিজাইন। আবার হচ্ছে এইটা যদি তুই R3 ভ্যালু, যদি তুই R3 ভ্যালু, আমাদের তো এটা হচ্ছে নরমাল, আমরা কেবল বের করলাম না, তো এখন হ্যাঁ। R3 ভ্যালু যদি আমি ছোট নেই, তার মানে এই যে ওপেন মানে লুপ গেইন যেটা, এটা তো ছোট হচ্ছে 1 এর থেকে, তো এটা ছোট হলে এই যে আস্তে আস্তে ড্যাম্পিং হবে। আবার R3 ভ্যালু যদি অনেক বড় নিস, টুকটাক বড় না, অনেক বড় নিতে হবে 100 কে এর কাছাকাছি, এটা যদি নিস তাহলে যে এইটা হচ্ছে ইয়া হয়ে যায়, ডিস্টর্টেড হয়ে যায়। অনেক বড় ভ্যালু, একটু বড় না, অনেক বড় ভ্যালু নিলে এই যে জিনিসটা অনেক গ্রেটার কাইটে দেন যায়। 1, সেই ক্ষেত্রে ডিস্টর্টেড হয়ে যায়। বুঝছি। তো ল্যাবে এখন যে কোনোটা চাইতে পারে, সেই ক্ষেত্রে তোর কাজ হচ্ছে এই জিনিসটা মেইনটেইন করা। আরে ইজি জিনিস মোটামুটি। আচ্ছা, এখন আচ্ছা, ডিজাইনের কি এটা? যাবে কি এই গ্রাফ দিয়ে আমার করবো যে ওই অনুযায়ী সার্কিট ডিজাইন করো না? এখন তোরে যদি ধর প্রশ্ন যদি এইভাবে দেয়, দিব না, তারপরে ধর কই যে এইভাবে যদি দেয় যে উইদাউট মানে কোন রকম ইনপুট ছাড়া তুমি মানে একটা সাইন ওয়েভ, ডিস্টর্টেড সাইন ওয়েভ আনো, হইতে পারে এখানে একটা ভ্যালু দিয়ে দিল যে কত ভ্যালুতে গিয়ে সে ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, এখানে একটা ভ্যালু দিয়ে দিল, তো গ্রাফ আঁকা আছে উইদাউট এনি সিগন্যাল জেনারেটর ইনপুট। সেই ক্ষেত্রে তুই বুঝতেছিস যে এটা এক ধরনের অসিলেটর, কারণ আমি ইনপুট দিচ্ছি না মানে আমার এটা অসিলেটর। আবার তুই আরেকটা জিনিস বলতে পারিস যে তাহলে এটা মাল্টি ভাইব্রেটর কেন হলো না, কারণ আমরা সেখানেও তো কোনো ইনপুট দিই না। এখন মাল্টি ভাইব্রেটরে হচ্ছে ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটরের জন্য এটা চার্জিং ডিসচার্জিং হয়, এখানে কিন্তু চার্জিং ডিসচার্জিং এর কোনো সিন নাই। এখানে আমরা নেটওয়ার্ক সিস্টেম ইউজ করছি, ক্যাপাসিটর আছে কিন্তু এটা চার্জিং ডিসচার্জিং এর ওই সাইকেলটা ক্রিয়েট হয় না। তো এখানে তাহলে আমাদের এই R3 R4, এখন তুই নাম যাই ধরিস, R3 R4 যাই দিস, যাই হোক, তোর এই 2 নাম্বার পিনের 2 নাম্বার পিনে যেই দুইটা রেজিস্ট্যান্স থাকে, এই দুইটা রেজিস্ট্যান্সের মান ভ্যারি করার মাধ্যমে তোর ওই কার্ভ তুই আনবি আর কি, সোজা কথা যেটা। হ্যাঁ, তো এটা তো তোর বলে দিতে পারে যে ওই এই কার্ভটা জেনারেট করে, তাহলে তোর এই জাস্ট কন্ডিশন গুলা ম্যাচ করে তুই সার্কিটটা ডিজাইন করবি, আর তো কিছু না। হ্যাঁ, আর কিছু না, তুই সার্কিট সেমই থাকবো, খালি তুই R3 আর না, তুই R4 এর মান, এই মান দুইটা ভ্যারি করার মাধ্যমে তুই ইয়া করবি। এই যে এটা যেরকম গেটার গেটার দেন, মানে এটা 100 কে ইউজ করতে হয়, সোজা কথা, এটা 100 কে। R3 যদি এই ডিস্টর্টেড মাল আনতে হয় তাহলে 100 কে ইউজ করব, আর R4 10 কে মেল হয়ে গেল তাহলে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মাল্টি ভাইব্রেটর, এটা সবাই মাথায় রাখিস। আর হ্যাঁ, ও বুঝতে হবে। কোন স্যারে কইছে? তৌহিদ তৌহিদ আদনান চৌধুরী? হ্যাঁ তো ওই রে আরে আরে আমি লাগাই দিলাম তো। সাত আচ্ছা, আর বুঝছি। তাহলে 6 আর 7 সবচেয়ে ইম্পর্টেন্ট, 8 ইম্পর্টেন্ট। না না, এই শাফিন শাফিন অফ করিস না, একটা জিনিস দেখতে হবে। বুঝছি বুঝছি, বুঝতে পারছি। আচ্ছা শাফিন শুন, ওই সিমুলেশন ল্যাবে
ওই যে ওইদিন যে অ্যাডারটা বাই করলো স্যার, ওই যে একটা অ্যাডার ডিজাইন করতে কইলো আমারে আম করে। আচ্ছা মানে লেভেলটা ছিল না, আমি এই লেভেলটা ভুলে গেছি। যে ওই যে তোর ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে মানে ওই ইয়াটা কেমনে বের করে, তোর ডিসি লেভেলটা কেমনে বের করে, এটা একটু আমাদের দেখায় দে। কি ইনভার্টিং? ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে ওই যে তোর ডিসি লেভেলটা মানে কোন লেভেল থেকে গ্রাফটা বড় হবে। ও, এটার জন্য মামুনের খাতার একটা পিডিএফ থাকলে ভালো হতো। মামুনের খাতার পিডিএফ লাগবে। মামুনের খাতার পিডিএফ কার কাছে আছে? একটু একটু এটা একটু আমাকে খালি দেখা দে, এটা আমি ভুলে গেছি। হ, আমি বলি ফার্স্টে ধর আউটপুট ইকুয়েশনটা mx প্লাস সি, এখানে সি এর যে ভ্যালুটা সেটা কি আমার ডিসি লেভেল? আমি তো প্রশ্ন, এটা প্রশ্ন। হ্যাঁ, ভ্যালুগুলা বসাইলে যোগ বিয়োগ করে। আচ্ছা, দেবজিৎ যেটা কইছে এটা আরেকটু সহজ ভাষায় যদি কই, ধর স্যার আমাদের ল্যাবে কি দিছিল, একটা V1 এ ধর একটা এসি দিছিল, সাইন ওয়েভ বা কজ ওয়েভ এই টাইপের কিছু দিছিল, আর বাকিগুলো কিন্তু সব ডিসি দিছিল। তো ওই একটা খালি এসি মানে সাইন ওয়েভ, ওইটা ধর ওইটার ভ্যালু কি, ধর 4 সাইন 40 পাই বা 100 পাই টি এরকম, আর বাকিগুলা কি সব ডিসি না? তো ওই ডিসি গুলো যোগ বিয়োগ করে তুই যে ভ্যালুটা পাবো, এসি তো আর যোগ বিয়োগ করতে পারতেছিস না, ডিসি গুলো যোগ বিয়োগ করে যে ভ্যালুটা পাবো ওইটা হচ্ছে তোর ভোল্টেজ লেভেল। ও আচ্ছা আচ্ছা। আর তুই যদি সার্কিট দেখে বিবেচনা করতে চাস, ধর অ্যাডার না, নরমাল অ্যাম্পলিফায়ার বা নরমাল কম্পারেটর, তুই যদি সার্কিট দেখে বিবেচনা করতে চাস, তাহলে যদি ইয়া হয় ইনভার্টার হয় মানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বা ইনভার্টিং কম্পারেটর হয়, সেই ক্ষেত্রে ইনভার্টিং কম্পারেটরের সোর্স থাকে হচ্ছে 2 নাম্বার পিনের সাথে, আর 3 নাম্বার পিনের সাথে 3 নাম্বার পিন যদি ডাইরেক্ট গ্রাউন্ডে কানেক্টেড থাকে তার মানে তোর লেভেল 0, আর 3 নাম্বার ওই জায়গায় যদি কোনো ডিসি থাকে তাহলে ওই ডিসির মান যত ওইটাই তোর লেভেল হবে। আচ্ছা বুঝছি। এইটা হচ্ছে একটা কম্পারেটর বা একটা অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। আর যদি অ্যাডারের কথা কইস তাহলে যেটা বললাম, যেটা সাইন বা কজ ওয়েভ এসি সিগন্যাল দেওয়া থাকবে ওইটা বাদে বাকি যে ডিসি গুলো আছে ওইগুলোর যোগফল যেটা হয় সেটাই হচ্ছে তোর লেভেল। আচ্ছা শাফিন, হ্যাঁ 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 2 আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো রেফারেন্স লেভেলটায় এসির কোনো কাজ নাই, রেফারেন্স লেভেলটায় কাজ হচ্ছে ডিসির। ডিসি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর এসি এটা কি বলি যে কতটুক আচ্ছা আচ্ছা, তোর পিকটা হবে হচ্ছে গেইন ইনটু অ্যামপ্লিটিউড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হইলো তাহলে, ভালোই পড়াশোনা হয়েছে। আরে পাপন কি কয় রে, রেকর্ড না দিলে তোরে কেউ ধরতো